ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি। আচ্ছা, গতকাল ক্লাস করেছিলেন প্রোজের? জি ভাইয়া। বেসিক বুঝতে পারছেন প্রোজের ক্লাসে? জি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে রুটিনে যেভাবে ক্লাসগুলো আছে সেভাবেই আস্তে আস্তে নেওয়ার চেষ্টাটা করতেছি। গত দুই একদিন একটু সমস্যা ছিল, এই জন্য ক্লাস হয় নাই। তো এখন একটা টপিক বাদ দিয়ে তো যেদিন রুটিনে যেটা আছে এটা নিতে গেলে তখন ব্যাপারটা হবে যে বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য হচ্ছে শুরু থেকেই শুরু করা হয়েছে। যেমন রুটিনে যদি আজকে খেয়াল করেন, আমাদের এই কবিতাটার মূলত হচ্ছে রিডিং স্কিল, রিডিং স্কিলের জন্য আমাদের পড়তে হবে, তাই না? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি। জি ভাইয়া। আপনাদের কথা তো আমি বুঝতে পারতেছি না। একটু মিউট করেন, যাদের মাইক গুলো অন আছে মিউট করেন। মূলত হচ্ছে যখন কথা বলতে দরকার হবে তখন আনমিউট করে কথা বলবেন, আবার পরে মিউট করে দিবেন। ওকে? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই জন্য আমরা হচ্ছে যে চাইলে রুটিনে যেদিন যেটা আছে সেটা নিতে পারতেছি না। এর মূল কারণটা কি? কারণ আগের পূর্বের টপিকটা না পড়ে নতুন করে যে টপিকটা আমরা পড়বো সেটা তো শুরু করলে আপনারা বুঝবেন না। ঠিক আছে, তো যে ক্লাসগুলো গ্যাপ হচ্ছে সমস্যা নাই, আপনাদের পুরো সিলেবাস শেষ করেই দেওয়া হবে। ওকে? আচ্ছা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি লাইভের লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। সবাই একটু কষ্ট করে হচ্ছে লিংকটা শেয়ার করে দেন। আপনাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করেন। ওকে? আচ্ছা, আমাদের প্রথম যে ক্লাসটা আমরা করলাম, সবাই ক্লাসটা করেছিলেন পোয়েট্রির বেসিক জি ডিসকাশনের ভাইয়া। জি হোমওয়ার্ক করতে ভাইয়া। বলেছিলাম, হোমওয়ার্ক করবেন। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই যে এই বিষয়গুলো আপনাদের হোমওয়ার্ক করতে বলেছিলাম। আমরা সেদিন হচ্ছে এই যে পোয়েট্রি, তারপর হচ্ছে আমাদের পোয়েট্রি কি জিনিস সেটা পড়েছিলাম, সনেট কি জিনিস, সনেট দুই ধরনের, মেইনলি দুই ধরনের সনেটের পার্থক্য পড়েছিলাম। তারপর আরো সনেট আছে, যেমন হচ্ছে মিল্টনিক সনেট, তারপর আছে হচ্ছে আমাদের প্যাচার, কি বলে, স্পেন্সারিয়ান সনেট। এরকম অনেকগুলো সনেট আছে, কার্ডাল সনেট। ধাপে ধাপে আমরা যত পড়তে থাকবো তত এগুলো শিখতে থাকবো। ওকে? তারপর আমরা ব্লাঙ্ক ভার্স, ফ্রি ভার্স পড়েছিলাম। কেউ একজন দাঁড়ান, আমি প্রশ্ন করি। আচ্ছা, তার আগে বলেন কে কে ক্লাস করেন নাই? পোয়েট্রির যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম, মানে আমাদের দ্বিতীয় যে ক্লাসটা হয়েছিল রুটিন ক্লাস অনুযায়ী, সেই ক্লাসটা কে কে করেন নাই? একটু হ্যান্ড রেজ করেন যারা যারা ক্লাস করেন নাই। হাত তুলেন। অর্পিতা রানী দাস। তারপর আর কেউ? পলাশ আহমেদ, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, আপনারা ক্লাস করেন নাই কেন পলাশ ভাই? স্যার সেদিন বিদ্যুৎ ছিল না, আমার নেট ছিল না, তাই পরে রেকর্ড ক্লাসটা করে নিতে হবে না? পরে রেকর্ড ক্লাস করেছি, লাইভ করিনি। হ্যাঁ, ক্লাসটা করেছেন তো, আমি সেটাই বলছি। যারা করেই নেই একেবারে তাদের হাত উঠাইতে বলছি। অর্পিতা রানী দাস কেন ক্লাস করেন নাই? ভাইয়া রেকর্ড ক্লাস কোথায় পাওয়া যায়? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন? না ভাইয়া। কেন? ভাইয়া আমি তো এসব কিছু জানি না, গ্রুপে নতুন।
আপনি কি আমাদের পেইড ব্যাচে আছেন? না ভাইয়া। এই জন্য হয়তো পান নাই, কিন্তু ফ্রি ক্লাস ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। ভাইয়া চ্যানেলের নাম কি? দ্য ডিএইবিজি গ্রুপ। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এই কোর্সে ভর্তির সুযোগ কত তারিখ পর্যন্ত আছে? 31শে অক্টোবর। 31শে অক্টোবর পর্যন্ত। কত টাকায় ভর্তি হতে পারবে? 299। আর 31 অক্টোবরের পরে 4000। 4000। যারা ভর্তি হন নাই, ভর্তি হয়ে যেতে পারেন, সমস্যা নেই। দেখেন, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে গত ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ও সরি, এটা তো না। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা পড়াশোনার? ওই আগের দিন যে পড়াতে ছিল ওটা কমপ্লিট করছি ভাইয়া। ভালোভাবে বুঝলেন? বুঝতেছি না সব। কোন জায়গায় বুঝেন নাই সেটাই কি তো জানতে করছি হবে। যে জায়গায় বুঝবেন না সেটাই তো জানাই দিব, শিখাই দিব। অনেক ওয়ার্ড মিনিং জানতেছি না, এটাই সমস্যা বেশি। ব্যাপার হচ্ছে যে একটু বলবেন কোন ওয়ার্ড মিনিং গুলো জানা নেই। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা সবাই বলেন। ওকে ভাই, মার্ক করলে বলবানি ভাইয়া, এখন থাকুক ভাইয়া। কারণ হচ্ছে যে আমি একটা জিনিস বলি, এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আমি ব্যবহার করেছি এর থেকে আর সহজ ওয়ার্ড মিনিং হয় না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো যে ওয়ার্ড মিনিং গুলো বা যে ওয়ার্ড গুলো ব্যবহৃত হয়েছে সেগুলো মানে সব সময় আমরা প্রতিনিয়ত এগুলো ব্যবহার করি, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এখন এগুলোতে যদি সমস্যা হয় তাহলে আপনার ভোকাবুলারি স্ট্রেংথ বাড়াইতে হবে। জি ভাইয়া। পড়ার সময় আপনাকে যে কাজটা করতে হবে, নিয়মিত আপনাকে অবশ্যই ভোকাবুলারি পড়তে হবে। আচ্ছা, যারা অবশ্যই লাইভে ভাইয়া। ক্লাস করতেছেন আপনারা একটু আমাকে জানাবেন কে কে গত ক্লাসটা করেন নাই, তাহলে আমি ক্লাসের লিংক গুলো দিয়ে দিব যাতে আপনারা ক্লাসটা করতে পারেন। যে জায়গাগুলোতে সমস্যা আছে আমাকে জানাবেন। কারো সমস্যা আছে? জি ভাই, আমার একটা সমস্যা আছে। জি বলেন। ভাইয়া আমার আচ্ছা, একজন একজন করে বলেন। কোন জায়গায় বলেন, আমি বের করি। ভাইয়া, আমি যে একটা কমেন্ট করছিলাম যে প্যাটারসন সনেট আর শেক্সপিয়ার সনেট, এটা হ্যাঁ, মানে তফাৎ। এটার পার্থক্যটা কোথায়? না, পার্থক্য বুঝছি ভাইয়া। ওই যে মানে প্যাটারসন সনেট যেমন ইতালিয়ান সনেট, মানে কি একজনই কি সনেট গুলো রচনা করছে? না, একজনে কেন? এটা মানে পেত্রাকান মানে সনেট, কি মানে এটা বলবো? হচ্ছে আমাদের পেত্রাক, ইটালিয়ান কবি পেত্রাক এই পেত্রাকান সনেট মানে লিখেছেন, এবং তার নাম অনুসারে, পেত্রাকের নাম অনুসারে পেট্রাসান সনেট। আর উইলিয়াম শেক্সপিয়র ইংলিশ সনেট বা শেক্সপিরিয়ান সনেট লিখেছিলেন, এই জন্য তার নাম অনুসারে শেক্সপিরিয়ান সনেট। ক্লিয়ার? জি ভাইয়া, মানে বলতে যেমন চাইছি আরো আছে, পরবর্তী সনেট গুলো। যেমন আরো আছে আমাদের স্পেন্সেরিয়ান সনেট। এডমান্ড স্পেন্সার যে সনেটটা লিখে সেই সনেটটার নাম হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই আনরাইমি বলতে ভাই এই টেস্টটা বুঝলাম না ভাই, আনরাইমি কোনটা? বা রেইমি আনরাইমি, যে আনরাইম যে রেইমি মিল না, আছে না। এটা উচ্চারণ হচ্ছে রাইম। রাইম, আচ্ছা আনরাইম। রাইম। এখন রাইম আনরাইম, হচ্ছে ওকে। কোনটা? রাইম হচ্ছে মূলত ছন্দ। যে মিল থাকে এটা ভাই, ওটা বুঝছি ভাই। হ্যাঁ, ওটা হচ্ছে রাইম। আর যেটাতে মিল থাকবে না সেটা আনরাইম। আনরাইম মানে বিপরীত। রাইমের বিপরীত হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে আনরাইম। তাহলে রাইম মানে যদি ছন্দ থাকে অন্তমিল, অন্তমিল বলে যে কবিতার লাইনগুলোর শেষ ওয়ার্ড গুলোর মিল থাকবে, এটাকে বলে হচ্ছে রাইম। আর যদি মিল না থাকে তাহলে সেটা হবে আনরাইম।
ওকে? আর তা কারো আমাদের টেক্সটে কি এমন কোনো কবিতা আছে যা মিল নাই? হ্যাঁ পাবেন তো, অবশ্যই আছে। আচ্ছা সেই কবিতাগুলোকে যেমন এখানে টপিক ছিল ব্লাঙ্ক ভার্স, ফ্রি ভার্স। ব্লাঙ্ক ভার্স কোনটা সংক্ষেপে বলেন তো? তো যেটা ফাঁকা ভার্স বলতে বিলাং বলতে তো ফাঁকা বোঝাবে শূন্য। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে, কি থাকবে, কি থাকবে না? বা এখানে এখানে আপনি রাইম বলছেন যে থাকবে না, আনরাইম শুধু থাকবে, মিল। রাইম থাকবে না, আর যে কোনো নিয়ম ফলো করবে না কিছু। দেখেন, সবসময় মনে রাখবেন ব্লাঙ্ক ভার্স মানে কি শূন্য, যে কোনো একটা জিনিস শূন্য আছে এখানে, অর্থাৎ এখানে কোনো রাইম স্কিম নাই। এই যে আনরাইমড বলা হচ্ছে, তাহলে কোনো রাইম স্কিম নাই। কিন্তু আমরা মিটার দেখেছিলাম না, দুইটা মিলে 1 মিটার হয়, মনে পড়ে? জি ভাইয়া। জি তো দুইটা মনোসিলেবল নিয়ে হচ্ছে 1 মিটার হচ্ছে, তাহলে এইরকম মিটার থাকবে। ব্লাঙ্ক ভার্সের মধ্যে, ব্লাঙ্ক ভার্স একটা কবিতার টাইটেল, যেমন সনেট, সনেট হচ্ছে একটা কবিতার ধরন। ব্লাঙ্ক ভার্স এটাও একটা কবিতার ধরন, ফ্রি ভার্স এটাও একটা কবিতার ধরন। যেমন আমাদের প্রথম যে কবিতাটা আছে সনেট 73, এই কবিতাটা আমাদের কি ধরনের কবিতা, কিভাবে বুঝবো? আমরা প্রথমত দেখতেছি এখানে 14 লাইন বিশিষ্ট একটা কবিতা। এই কবিতাটা পড়তে গেলে গানের মতো সুর দেওয়া যায়, তাহলে এটা একটা লিরিক পোয়েম। আর এখানে হচ্ছে আইএমবিক পেন্টামিটার হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা লাইনে 10টা করে মনোসিলেবল আছে। আবার এখানে হচ্ছে আনস্ট্রেস প্লাস স্ট্রেস সাউন্ড আছে, আমরা পরের ক্লাসে এই জিনিসটা জানবো। বুঝতে পারছেন? তাহলে সেদিক থেকে বলতে পারি সেটা সনেট। জি ভাইয়া। আচ্ছা, আজানটা শেষ হোক, আমি আবার শুরু করতেছি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? লাইভের সাউন্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। এখন আমি হচ্ছে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব পড়ার, যে আপনারা পড়াশোনা করছেন কিনা। ওকে? জি তার জন্য আমি নোটটাকে হাইড করে দিলাম। আচ্ছা, আতিকা তাবাসসুম, শুনতে পাচ্ছেন আমাকে? আতিকা তাবাসসুম, এই যে ওনার কোনো খবর নেই, খুঁজে পাওয়া যায় না। খুশি ইয়াসার,
জি ভাইয়া। আচ্ছা, পড়াশোনা করেছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু বলেন হোয়াট ইজ সনেট? Sonnet is a 14 lines lyric poem in iambic pentameter with a specific arrangement of the theme. গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সনেট আমরা প্রধানত কয় ধরনের শিখছি? স্যার, সনেট প্রধানত 2 প্রকার, কিন্তু সনেট যদি প্রকারভেদ দেখা যায় তাহলে সনেট 3 প্রকার। আরো অনেকগুলো আছে। সনেটের ওইভাবে প্রকারভেদ করতে গেলে আমরা কুলায় উঠতে পারবো না। আমরা সবসময় বেশিরভাগ ক্লাসগুলোতে যারা 3 প্রকার শেখায় 3 প্রকার হয় না। যেমন কার্টাল সনেট আছে, মিল্টনিক সনেট আছে, মানে যে যে কবি সনেট লিখেছে তাদের নামেই সনেট আছে। ওকে, কিন্তু প্রধানত আমাদের বলা যায় যে 3 ধরনের, তার মধ্যে আমরা 2 ধরনের শিখেছি। একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, আর একটা প্যাট্রাসন সনেট। পেট্রার্সন সনেট। আর যে সনেটটা শেখা হয় নাই সেটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। আরো সনেট আছে, মিল্টনিক সনেট আছে, তারপর হচ্ছে কার্টাল সনেট আছে, এরকম অনেক সনেট আছে। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে লতা রানী কুণ্ড। জি ভাইয়া। আপনি আমাকে বলবেন যে ইটালিয়ান সনেট চেনার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো চিন্তা করতে হবে বা খেয়াল করতে হবে? ভাইয়া, ইটালিয়ান সনেট বলতে হচ্ছে পেত্রার্কান সনেট বোঝায়। প্রথমে দেখতে হবে যে ওই পোয়েমটা কয়টা স্টেঞ্জাতে ভাগ করা আছে। জি, সেই স্টেঞ্জা অনুযায়ী ওটা বোঝা লাগবে যে ওটা ইটালিয়ান নাকি কি অন্য কোনো সনেট। জি। তারপর তারপরে আমাদের রাইম স্কিম আছে, আর দুইটা মানে স্টেঞ্জারই আলাদা থিম আছে। যে ফার্স্টে যে অক্টেভ আছে, অক্টেভে হচ্ছে সমস্যা, আর যে লাস্টে যে সিস্টেট আছে ওইখানে হচ্ছে সলিউশনটা প্রোভাইড করে। গুড। তারপর আর কি বলা যাবে? রাইম স্কিম রাইম স্কিমটা কি হবে আমাদের পেট্রার্সন সনেটের? ভাইয়া, অক্টেভে হচ্ছে আব্বা আব্বা, আচ্ছা, তারপর সিস্টেটে? আর সিস্টেজে দুইটা আছে, একটা হচ্ছে সিডি সিডি সিডি, আর হ্যাঁ, একটা হচ্ছে সিডিই সিডিই। গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আর একটু গুছিয়ে বলতে হবে, প্রথমবার হয়তো বলতেছেন, এখন গুছিয়ে বলবেন কিভাবে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের একটা সনেট চেনার জন্য সেটা কোন ধরনের সনেট, পেট্রার্সন সনেট কিনা, সেটার জন্য প্রথমত যে খেয়ালটা করতে হবে কবিতাটা কত লাইন বিশিষ্ট। কবিতাটা 14 লাইন বিশিষ্ট হতে হবে। এরপর এটাকে লিরিক পোয়েম হতে হবে। 3 নম্বরে আমাদের দেখতে হবে এখানকার মিটার গুলো আইএমবিক পেন্টামিটার হয় কিনা এই কবিতার। চতুর্থত দেখতে হবে এখানে কয়টা স্ট্যাঞ্জা আছে, 2টা নাকি 4টা, এভাবে খেয়াল করতে হবে। যদি 2টা থাকে তাহলে কি 8 লাইনের আর 6 লাইনের নাকি অন্য কিছু। যদি 8 লাইনের 6 লাইনের হয় তাহলে আমরা পেট্রার্সন সনেট বলবো। সর্বশেষে আমরা রাইম স্কিমটা দেখতে পারি। যদি এ বিবিএ সিডি 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 অথবা সিডিই সিডিই থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা পেট্রার্সন সনেট। আর প্রথম 8 লাইন বা অক্টেভের মধ্যে আমাদের প্রবলেম ওর সিচুয়েশন থাকবে, এবং লাস্ট 6 লাইন বা সিস্টেটের মধ্যে কি থাকবে, সলিউশন দেওয়া থাকবে। সেই প্রবলেমটার বা সেই সিচুয়েশনটার একটা সলিউশন থাকবে। ক্লিয়ার? বুঝেছেন সবাই? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এরপরে এমডি মাসুম বিল্লাহ, জি ভাইয়া। আপনি একটু আমাকে বলবেন শেক্সপিয়ারিয়ান সনেট কে আবিষ্কার করেছিল? ইংলিশ সনেট নেই? হ্যাঁ, ইংলিশ সনেটটা কে আবিষ্কার করেছিল? তবে বলতে পারবো না। কেন? ইংলিশ মনে সনেটের নাই। অপর নাম কি? শেক্সপিয়ার সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট। জি। তাহলে এই নামটা কোথা থেকে এসেছে? যিনি আবিষ্কার করেছে তার নাম অনুসারে এসেছে। তাহলে কে আবিষ্কার করলো বলেন? শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। জি। কথা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সাথে কখনো? আচ্ছা, বইটা পড়েছেন। জি। চিরায়ত পুরাণ যে বইটা আছে ওইটা থেকে পড়ছিলাম। আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারবেন শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে কি কি থাকবে? ফার্স্টে আমাদেরকে লাইন দিতে হবে, কয়টা লাইন আছে, জি, তারপরে এই জায়গায়
লাইনে স্ট্যান্ডা থাকবে 4টা করে, and ঠিক। 4 লাইনের একটা স্ট্যান্ডা থাকবে, আবার 4 লাইনের লাস্টে 2 লাইনের একটা স্ট্যান্ডা থাকবে। 2 লাইনের আচ্ছা থেকে আমরা কাপলেট করতে পারি, আর আর 4 চার লাইন লাইন থেকে স্ট্যান্ডা বলতে পারি। অন্য নাম আছে? জানো? ধরে দিলাম, লাইনটা ধরে দিলাম। কোয়াট্রিন, গুড। কয়টা কোয়াট্রিন থাকবে, কয়টা কাপলেট থাকবে? কোয়াট্রিন একটা কাপলেট, 12 লাইন। জি। আর হচ্ছে টাইম স্কেলটা কি হবে? এফ জি জি। জি জি, সবার ক্লিয়ার আছে এটা? জি গুড। এরপর হচ্ছে এখানে কি নাম, মিজানুর রহমান, মিজান? এটা আমি। হ্যাঁ, আপনার নাম দিয়ে ঢুকতে হবে না? আমি কিভাবে বুঝবো আপনার নাম কি? আপনাকে তো পরে চিনতে পারবো না। ভাই এখন চেঞ্জ করে পাইনি, আসলে চেঞ্জ করবো। আচ্ছা, পড়াশোনা করেছেন? জি ভাইয়া, মোটামুটি। আপনি একটু বলেন ব্ল্যাঙ্ক ভার্সটা কি জিনিস? ভাই ইংলিশে বলবো? আপনার যেটাতে সুবিধা হয়। মানে আমি কিভাবে বুঝাবো? ব্ল্যাঙ্ক ভার্স ইজ এ টাইপ অফ পোয়েট্রি দ্যাট ইজ আনরাইমড বাট ফলোস এ স্পেসিফিক মেট্রিক্যাল প্যাটার্ন। গুড। মানে হচ্ছে এটাতে হচ্ছে আইএমপিক পেন্টামিটার থাকবে, হ্যাঁ। আর মানে যেখানে 10 লাইন সিলেবল থাকবে, আর হচ্ছে অ্যালার্টিং থাকবে আনস্ট্রেসড এবং স্ট্রেস সিলেবল। আচ্ছা, ইয়াটা বুঝিনি, 10 লাইন সিলেবল থাকবে বলতে? মানে 10 সিলেবল ইন টোটাল ইচ লাইন, মানে প্রত্যেক লাইনে আচ্ছা, 10টা ইজ করে লাইন। সিলেবল থাকবে। গুড, প্রত্যেক লাইনে 10টা করে মনোসিলেবল থাকবে। ওকে। জি আচ্ছা, জি। আর ফ্রি ভার্স? ফ্রি ভার্সে হচ্ছে মানে কোনো রুল মানবে না, কোনো ফিক্স মেটার, তারপর রাইম স্কিম, তারপর স্ট্রাকচার, কোনো কিছুই মানবে না। আর আচ্ছা, হচ্ছে বলেন বলেন। it allows poet to write to move freedom and flexibility. Good. তারপর হচ্ছে তারপর ন্যাচারাল রিদম মানবে মনে হয়। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আপনাদের যে কয়েকজনকে আমি প্রশ্ন করেছি, আপনাদের পড়ার ইচ্ছাটা আছে। এই ইচ্ছাটা যদি ধরে রাখতে পারেন, আপনারা সর্বোচ্চ রেজাল্ট করবেন। ওকে। কিন্তু যদি আস্তে আস্তে এই পড়াটাকে ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু কুলায় উঠতে পারবেন না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমাদের 14 লাইন বিশিষ্ট স্টেঞ্জাকে কি বলা হয়? এটা বলবে হচ্ছে মরিয়ম আক্তার সাইমা, সরি সামিয়া। মরিয়ম আক্তার সামিয়া, আপনি একটু বলেন 14 লাইন বিশিষ্ট কবিতাকে কি বলা হয়? ভাইয়া 14 লাইন বিশিষ্ট কবিতা, সরি, 14 লাইন বিশিষ্ট স্টেঞ্জাকে? 14 লাইন বিশিষ্ট স্ট্যান্ডটাকে সনেট বলা হয়। সনেট বলা হয়। আর 8 লাইন বিশিষ্ট স্টেঞ্জাকে? 8 লাইন বিশিষ্ট মানে কেন কেটে না? আচ্ছা, আপনি ফ্রি হন, আপনার এখানে কথা যখন শেষ হবে তখন আবার আমরা আসবো। এখানে নাম আছে সারা, এম এস সারা। এম এস সারা, শুনতে পাচ্ছেন? এই যে কথা না বললে আপনি তো শিখতে পারবেন না তখন। নূরজাহান হুসাইন। কি অবস্থা? জি ভাইয়া। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন 6 লাইন বিশিষ্ট স্টেঞ্জাকে কি বলা হয়? লাইন বিশিষ্ট? বুঝি নাই। ভাইয়া আপনার কোয়েশ্চেন বুঝছি না। আচ্ছা, 6 লাইন বিশিষ্ট স্টেঞ্জাকে কি নামে ডাকা হয়? টেস্টেড বলে। সেস্টেট বলে। আর 2 লাইন বিশিষ্ট? কাপলেট। কাপলেট। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট। এরপরে হচ্ছে নুসরাত শিমু।
নুসরাত শিমু। জি স্যার। আচ্ছা বলেন, 4 লাইন বিশিষ্ট স্ট্যান্জাকে কি বলা হয়? জি স্যার, কোশ্চেন বুঝিনি। বুঝি নাই। আপনার কোশ্চেনটা বুঝতে পারতেছি না। 4 লাইন বিশিষ্ট স্ট্যান্জাকে কি নামে ডাকা হয়? স্যার আমি বিশিষ্ট আপনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমি বুঝতে পারতেছি যে আপনারা অনেকেই পড়াশোনা করেছেন। আমি সবার শেষে যিনি আছেন সুমাইয়া আহমেদ, ওনাকে প্রশ্ন করতে চাই। আপনি একটু বলেন, হোয়াট ইজ রহেটরিক্যাল কোশ্চেন? বলেন। ইংলিশে বলবো? হ্যাঁ, এটা ব্রিফ কোশ্চেনে আসার মতো, সম্ভব হলে ইংলিশেই বলেন। A rhetorical question is a question asked to create a dramatic effect or make a point rather than to get an answer. গুড। ব্যাপার হচ্ছে আমরা যা কিছু পড়লাম সবকিছুই আমাদের অবশ্যই ভালোভাবে কাজে লাগবে, এই জন্য আমাদের ভালোভাবে এইসব কিছু জানা থাকতে হবে। এরপরে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে পড়েছিলাম। ওনার জন্ম মৃত্যু কবে? উইলিয়াম শেক্সপিয়ারের কত সালে জন্মগ্রহণ করে 1564 আর মৃত্যুবরণ করে 1616 1616? কত তারিখে, কোন মাসে? 23 এপ্রিল। 23 এপ্রিল। আচ্ছা, এগুলো হচ্ছে পড়েছেন আশা করি। আমরা কবিতাটাতে চলে যাই তাহলে। উনি এই পর্যন্ত মোট কতগুলো সনেট লিখেছে? 154। 154 আর প্লে লিখেছে কতগুলো? নাটক 37। 37টা। এর মধ্যে ট্র্যাজেডি কয়টা? 12টা। 12টা। গুড। দেখেন, মনোযোগ দেন, সবার মনোযোগ আছে। আমরা এবার কবিতাটা শুরু করব। আমাদের প্রথম যে কবিতাটা নাম হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দ্য মাইস্ট ইন মি বিহোল্ড। মনোযোগ আছে আপনাদের? শুরু করব। জি শুরু করেন। আচ্ছা, এখানে আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়া আছে, অর্থাৎ এই কবিতাটা সম্পর্কে একটা ভূমিকা দেওয়া আছে। মনোযোগ দেন, যে ওয়ার্ডগুলো বুঝবেন না, যে ওয়ার্ডের অর্থ জানা থাকবে না, সাথে সাথে আমাকে বলবেন। দ্যাট টাইম অফ ইয়ার দ্য মাইস্ট ইন মি বিহোল্ড, এই যে কবিতাটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সনেট। এটা একটা বিখ্যাত মূলত সনেট, তাই না? বাই জি। কে লিখেছে? রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। এই কবিতার লেখক কে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র, কমা দিয়ে দেওয়া আছে দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অ্যান্ড প্লে রাইট। আমরা জানি তিনি একজন কবি এবং হচ্ছে যে তিনি একজন কবি এবং হচ্ছে একজন নাট্যকার। ড্রামাটিস্ট বা হচ্ছে প্লে রাইট। ইট ওয়াজ রিটেন অ্যারাউন্ড 1609, অর্থাৎ 1609 সালে এই কবিতাটা তিনি লিখেছিল। এন্ড পাবলিশড ইন হিজ কালেকশন কল শেক্সপিয়র সনেট, বা বলা হয় এটাকে আরেক নামে ডাকা হয়, যেটা হচ্ছে সনেট সিকোয়েন্স। শেক্সপিয়র সনেট অথবা সনেট সিকোয়েন্স। ওকে, জি ভাইয়া। এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন। ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য পোয়েট টক্স অ্যাবাউট ওল্ড এজ, এই কবিতায় কবি মূলত হচ্ছে কথা বলেছে বৃদ্ধ বয়সের সম্পর্কে, টাইম সময়ের সম্পর্কে, লাভ ভালোবাসা সম্পর্কে। দ্য স্পিকার ইজ অ্যান ওল্ড ম্যান। এখানে যে স্পিকার, মানে এই যে আমি যেমন ক্লাসটা নিচ্ছি, তাহলে এই ক্লাসের স্পিকারকে আমি, আপনারাও কিন্তু আছেন, শুধু কি আমি একাই? আপনারা কথা বলতেছেন না? জি। কিন্তু জি ভাইয়া। কবিতার মধ্যে বিশেষ করে একজনই স্পিকার বেশিরভাগ সময় দেখা যায়, কারণ কবি নিজেই থাকে অথবা হচ্ছে যে কাউকে বেছে নেওয়া হয়। তাহলে এই কবিতার স্পিকার হচ্ছে কবি নিজে। স্পিকার বা কবি কি বলতেছে আমাদের? দ্য স্পিকার ইজ অ্যান ওল্ড ম্যান। তিনি বলতেছে যে স্পিকার একজন বৃদ্ধ মানুষ,
হু টেলস হিজ বিলাভেড, সে মূলত বলতেছে তার ভালোবাসার মানুষের কথা। বিলাভেড বলতে লাভার। লাভার, ভালোবাসার মানুষ। এরপর টু লুক এট হিম, অর্থাৎ তার ভালোবাসার মানুষকে দেখতেছিল, এই দেখার কথা বলতেছে। এন্ড সি হাউ হিজ লাইফ ইজ কামিং ক্লোজ টু এন এন্ড, এবং দেখতেছে যে কিভাবে তার সেই ভালোবাসার মানুষের মানে দিনটা শেষ হয়ে আসতেছে, জীবনের সময়টা শেষ হয়ে আসতেছে। হি কম্পেয়ার্স হিমসেলফ টু অটাম, সে নিজেকে তুলনা করে অটামের সাথে। অটাম মানে কি? শরৎ। শরৎকাল। শরৎ। Twilight and dying fire to show the passing of time and the nearness of death। এবং এইখানে আমাদের দেওয়া আছে অটাম, তারপর আছে হচ্ছে টুইলাইট। টুইলাইট অর্থ আমাদের কারো জানা আছে? জি ভাইয়া, গোধূলি। গৌধূলি বেলা গোধূলি বা অথবা সন্ধ্যার সময়টাতে না থাকবে সূর্যের আলো, না থাকবে চাঁদ বা রাতের অন্ধকার, সেই সময়টাতে একটা সোনালী আভা বের হয়, এটাকে বলা হয় গৌধূলি আভা বা গৌধূলি সময়। তাহলে এই টুইলাইট অর্থ হচ্ছে গৌধূলি, অটাম মানে শরৎকাল, আর ডাইং ফায়ার মানে কি? ফায়ার অর্থ আগুন। আগুন, অর্থাৎ ডাইং ফায়ার বলতে এক ধরনের মৃত অবস্থায় মানে জ্বলন্ত যে আভাটা বের হচ্ছে সেটার কথা বলে, সোনালী আভার কথা। টু শো দা পাসিং অফ টাইম, অর্থাৎ এই জিনিসগুলো কি বুঝাচ্ছে, কি দেখাচ্ছে? সময়ের চলে যাওয়াটাকে বুঝাচ্ছে। পাসিং, পাস করা, চলে যাওয়া, অফ টাইম, সময়ের চলে যাওয়াটা। এন্ড দ্য নেয়ারনেস অফ ডেথ, এবং বুঝাচ্ছে মৃত্যুর কাছাকাছি চলে এসেছি আমরা। তাহলে পাসিং পাসিং অফ টাইম এটা দ্বারা কি বোঝায়? মূলত এটা দ্বারা কবিতাতে বোঝানো হচ্ছে যে কবির সময় শেষ হয়ে এসেছে। কবি চাইল্ডহুড মানে শৈশব, কৈশোর, বৃদ্ধাবস্থা পার করে মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। দ্য নেয়ারনেস অফ ডেথ। ক্লিয়ার সবাই? কোনো ওয়ার্ড আছে জি ভাইয়া। যেটার অর্থ বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপর এট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, বিগিনিং মানে শুরুতে, এই কবিতাটার শুরুতে দ্য স্পিকার কবি সেজ দ্যাট বলে যে হিজ লাইফ ইজ লাইক লেট অটাম, তার জীবনটা কিসের মতো? এখানে লাইকের অর্থ কি জানেন? হেমন্তকালের মতো। সিমিলি। লাইকের অর্থ হচ্ছে মতো, এখানে একটা সিমিলির মতো ব্যবহার মনে হচ্ছে না? লেট অটাম জি। অর্থাৎ শরতের শেষ সময়টার মতো। হোয়েন লিভস আর ফলিং, লিভস মানে কি? গাছের পাতা। এই যখন গাছের পাতাগুলো ঝরে পড়তেছে। এন্ড দ্য ট্রিজ লুক বেয়ার, দ্য ট্রিজ লুক বেয়ার, বেয়ার অর্থ কি? খালি, শূন্য। শূন্য। তাহলে গাছগুলোকে দেখতে কেমন লাগে তখন? অনাবৃত বা খালি, শূন্যতা লাগে, গাছের মধ্যে পাতা থাকে না। এই শরতের শেষে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, দেখেছেন কখনো হলুদ হয়ে ঝরে পড়তে? জি ভাইয়া। ওকে, দেন তারপর হি সেইস, সে বলে হি ইজ লাইক দ্য ইভিনিং, সে কিসের মতো? সন্ধ্যার মতো। হোয়েন, যখন দ্য সান হ্যাজ গন ডাউন এন্ড নাইট ইজ কামিং সুন, যখন সূর্য অস্ত যায় বা ডুবে যায় এবং এর রাত্রি হচ্ছে বা অন্ধকার চলে আসে। নাইট ইজ কামিং সুন, ঠিক এটার মতো। এই জন্য তিনি বলেছেন দেন হি সেজ হি ইজ লাইক দ্য ইভিনিং, সে হচ্ছে সন্ধ্যার মতো দেখতে থাকে, বা হচ্ছে সে বলে হি ইজ লাইক দ্য ইভিনিং, সে সন্ধ্যার মতো। ফাইনালি, অবশেষে হি কম্পেয়ার, সে তুলনা করে হিমসেলফ, নিজেকে, টু আ ফায়ার স্লোলি বার্নিং আউট, টু আ ফায়ার স্লোলি বার্নিং আউট, হোয়ার অনলি অ্যাশেস রিমেইন, অর্থাৎ বোঝানো হচ্ছে এই যে আগুনের কুণ্ডলী বা আগুন যেটা খুবই ধীরে ধীরে জ্বলে, বার্নিং আউট হচ্ছে খুব মানে কি বলে এটাকে, আস্তে আস্তে জ্বলতেছে, নিভু নিভু করে জ্বলা। তো যেখানে মূলত হচ্ছে এই নিভু নিভু করে জ্বলা যে চুলাগুলো আছে, এই চুলাগুলো থেকে অ্যাশেসটা যে উপরের দিকে বা ছাইগুলো যে উপরের দিকে উঠে আসে, সেটার কথা বলছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো দিস ইমেজেস, এই যে চিত্রগুলো আমরা দেখলাম, এগুলো কি আঁকা ছবি নাকি কবিতার ভিতরের ছবি? যখন কবি ইভিনিং এর কথা বলল অথবা যখন কবি টুইলাইটের কথা বলেছিল, সেই চিত্রটা আমাদের মনের মধ্যে ভেসে উঠেছে না? জি। আচ্ছা, আমি এখন বললাম যে রহিম বাজারে গেল, বাজারে গিয়ে সে মানে লাউ কিনতে গিয়েছিল, কিন্তু পথিমধ্যে
সে তেঁতুলের দোকান দেখতে পেল, টসটসে পাকা তেঁতুল মানে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। আবার যে দোকানদার ছিল রহিম সেখানে যাওয়ার পরে সেই দোকানদার কি করলো, সেই তেঁতুল ভেঙে খেয়ে দেখালো যে কতটা পাকা। মুখের কি অবস্থা? জল চলে আসছে না? আসে নাই? জি ভাইয়া। তেঁতুলকে দেখতে পাচ্ছেন না? পাকা তেঁতুলগুলো কেমন হয় বলেন, দেখতে পাচ্ছেন? জি, তাহলে এটাকে অনুভব। বলা হয় জি ইমাজেরি। ভাইয়া। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইমাজেরি, অর্থাৎ শব্দের মাধ্যমে ছবির প্রকাশ। কবিতার মধ্যে শব্দের মাধ্যমে ছবির প্রকাশটাকে কি বলা হয়? ইমাজারি। ইমাজিন। মনে থাকবে, জি। রিডিং রিডিং স্কিলে প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই গল্পটা বললাম। থ্রো দিস ইমেজেস, এই যে চিত্রগুলো আমরা দেখলাম, প্রথমত দেখলাম হচ্ছে তিনি বলছে গাছের পাতা ঝরে পড়তেছে, আমাদের সেই শরতের কথা মনে পড়ে যায়, চোখের সামনে গাছগুলো ভেসে ওঠে, শুধু ডালপালাগুলো আছে, কোনো পাতা নাই, একেবারে গাছটাকে মনে হচ্ছে সে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, বেয়ার। এরপরে বলছে ইভিনিং এর কথা, সেই ইভিনিংটা কেমন হয়, না থাকে সূর্যের আলো, আবার রাত আসতেছে, কিরকম একটা অন্ধকার হয়নি, অন্ধকার হচ্ছে, এরকম একটা অবস্থা। চারদিকে সবাই ঘরে ঘরে যাচ্ছে, গরু ছাগল মুরগি হাঁস সবাই ঘরে প্রবেশ করতেছে, এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে না? জি, তাহলে এই যে চোখের সামনে বা মনের মধ্যে যে চিত্রটা আপনার তৈরি হইলো, এটাকেই বলা হয় ইমাজেরির ব্যবহার বা ইমেজের ব্যবহার কবিতার মধ্যে। কবিতায় কি সরাসরি কোনো ইমেজ ব্যবহার করা হয়েছে লাইনের মধ্যে? না। কিন্তু তাহলে ইমেজ জি, আমরা কোথায় পেলাম? এই যে আমাদের কথার মধ্যে, শব্দের মধ্যে যে ইমেজগুলো মনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে জেগে উঠলো, সেইটাকেই বলা হয় ইমাজেরি বা ইমেজ। ক্লিয়ার সবাই? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন শেক্সপিয়র শোজ, শেক্সপিয়র দেখাচ্ছে, কি দেখায়, হাউ লাইফ, কিভাবে এই জীবনটা স্লোলি ফেডস অ্যাওয়ে, স্লোলি মানে ধীরে ধীরে, ফেডস মানে ধ্বংস হয়ে যাচ্ছে, ফেডস অ্যাওয়ে মানে ধ্বংস হওয়া, কিভাবে এই জীবনটা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। জাস্ট লাইক নেচার চেঞ্জ উইথ টাইম, যেমন সময়ের সাথে সাথে প্রকৃতির পরিবর্তন ঘটে। প্রকৃতির পরিবর্তন দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রকৃতির মতো করে চিরন্তন পরিবর্তনের ধারায়, আর একটা হচ্ছে হঠাৎ করে বা দৈবাত ক্রমে ভেঙে যাওয়ার মাধ্যমে বা নষ্ট হওয়ার মাধ্যমে। যেমন প্রকৃতিতে কোনো সুন্দর জিনিস কখনোই চিরকাল থাকে না, থাকে? আপনি একটা সুন্দর ফুল দেখলেন, সেটা দুইটা কারণে নষ্ট হইতে পারে, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী, আর একটা হচ্ছে আপনি ফুলটাকে ধরে হাত দিয়ে চাপ দিয়ে নষ্ট করে ফেললেন। তাহলে প্রকৃতির এই যে যত সুন্দর জিনিস আছে, এই সুন্দর জিনিসগুলো কয়টা কারণে নষ্ট হয়? দুইটা কারণে। দুইটা কারণ। ঠিক এরকম সময় কি করে, প্রকৃতিকে পরিবর্তন করে দেয়। ইভেন আচ্ছা, এটার জন্য আরেকটা উদাহরণ দেই বাস্তবদিক থেকে। আপনি মনে করেন যে 1 বছর ধরে গ্রামের বাড়িতে যান নাই, 1 বছর পরে গেলেন, যাওয়ার পরে আপনার 1 বছর আগের অবস্থা পরের অবস্থা কি একই মনে হয়? একটু হলেও মনে হচ্ছে জি কেমন না, যেন ফাঁকা ফাঁকা লাগে না? এই জায়গাটাতে মনে হচ্ছে কি যেন ছিল, বা ধরেন যে একটা গাছ ছিল, গাছটা কেটে ফেলা হয়েছে, আপনি জানেন না, যে দেখতেছেন কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, হয় না এরকম? জি হয়। তাহলে এই যে সময় প্রকৃতিকে পরিবর্তন করে দেয়। আগের দিনে আমাদের জাতীয় পাখি দোয়েলকে যত্রতত্র দেখা যেত, এখন দেখা যায়? খুব বেশি দেখা যায় না। আগের দিনে যে যে পরিমাণে মাছ পাওয়া যেত, এখন পাওয়া যায়? যায় না। এই যে জি, প্রকৃতির পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। ইভেন দো, এমনকি যদি দ্য পোয়েম স্পিক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড ডিকে, এই কবিতাটাতে বলা হয়েছে মৃত্যু এবং ধ্বংস সম্পর্কে। ডেথ মানে মৃত্যু, ডিকে মানে ধ্বংস বা ধ্বংস হয়ে যাওয়া আর কি। ইট অলসো হ্যাজ আ মেসেজ অফ হোপ অ্যান্ড লাভ, এই কবিতাটা আমাদের একটা বার্তা দেয়, কিসের বার্তা? সেটা হচ্ছে ভালোবাসা এবং আশার একটা বার্তা দেয়। দ্য স্পিকার সেজ দ্যাট, আবার আমাদের বক্তা বলে যে হিজ লাভার্স অ্যাফেকশন, তার যে প্রেমিকা ছিল, তার প্রেমিকার অ্যাফেকশন মানে কি জানা আছে কারো? মমতা, স্নেহ, ভালোবাসা। অ্যাফেকশন অর্থ স্নেহ করা, ভালোবাসা, আদর, মায়া, এইসব অর্থ বলা যায়। তাহলে লাভার্স অ্যাফেকশন
তার প্রেমিকার যে ভালোবাসাটা বা তার যে হচ্ছে মায়াটা, এটা হচ্ছে গ্রোজ স্ট্রঙ্গার। যত সময় যাচ্ছে তত সে দৃঢ় হচ্ছে, বিকজ অফ হিজ ওল্ড এজ। কারণ বৃদ্ধ বয়সে একজন মানুষ পরিণত হয়, কোথায় কিভাবে আচরণ করতে হয়, কাকে কিভাবে ট্রিট করতে হয়, কার সাথে কি ধরনের আচরণ করতে হয়, আমাদের যত বয়স হয় আমরা তত বুঝতে পারি না। জি যেমন আমাদের ছোটবেলায় বাড়িতে একটা মানুষ আসলে তিনি কি সম্পর্কে কি হবেন, তাকে কি বলবো আমরা বুঝতে পারতাম না, কিন্তু বড় হওয়ার পরে এটা হয় না। জি না তাহলে এই যে এটাই বলছে যে তার লাভার্স অ্যাফেকশন গ্রোজ স্ট্রঙ্গার বিকজ অফ হিজ ওল্ড এজ। তার বৃদ্ধ বয়স যত হচ্ছে, যত বৃদ্ধ বয়সের কারণে সে আরো বেশি দৃঢ় বা স্ট্রং হচ্ছে। দ্য আইডিয়া, এই যে ধারণাটা, ইজ দ্যাট উই লাভ মোর ডিপলি হোয়েন উই নো টাইম ইজ শর্ট। বলা হচ্ছে যে এই যে আইডিয়াটা, এটা কি দেখাচ্ছে বা কি বলতেছে, এটা হচ্ছে যে উই লাভ মোর, আমাদের, উই মানে কি, আমরা জি আরো গভীর ভালোবাসার মধ্যে যাব যখন উই নো টাইম ইজ শর্ট, যখন আমরা জানি সময় সংক্ষিপ্ত। আমাদের জীবনের সময় সংক্ষিপ্ত না? আমরা কি এখন 100 জি বছর বাঁচতে পারি দুই একজন ছাড়া? জি না পারি না। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, তাহলে আমাদের কি করতে হবে? আরো গভীর ভালোবাসায় প্রবেশ করতে হবে। শেক্সপিয়র বিউটিফুলি শোজ হাউ লাভ বিকামস মোর প্রিসিয়াস হোয়েন লাইফ ইজ নিয়ারিং ইটস এন্ড। শেক্সপিয়র সুন্দরের সাথে দেখাচ্ছে, বিউটিফুলির সাথে মানে দেখাচ্ছে আমাদের, শোজ হাউ লাভ, ভালোবাসা কিভাবে, বিকামস মোর প্রিসিয়াস। প্রিসিয়াস মানে মূল্যবান। মূল্যবান। জীবনের সাথে সাথে আমাদের কি ভালোবাসাটা কিভাবে মূল্যবান হয় সেটা আমরা বুঝতে পারি যখন লাইফ ইজ নিয়ারিং ইটস এন্ড, যখন জীবনটাতে মানে জীবনের শেষের কাছাকাছি চলে আসি, তখন আরো বুঝতে পারি। যারা একেবারে বৃদ্ধ অবস্থা, কোনো কাজ নাই, শুধু বাড়িতে বসে থাকে, গল্প করে নাতি নাতনিদের সময় দেয়, তারা কিসের অপেক্ষা করে? মৃত্যুর? মৃত্যুর। নাকি নাকি অন্য কিছুর অপেক্ষা করে? আরো নতুন করে বিয়ে করবে দাদা দাদিরা? জি না না, তারা আরো বেশি তখন কি মূল্যবান হয়ে যায় আমাদের কাছে, তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা পাবো। তো এই জন্য যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসবে, তখন আমরা অনেক বেশি মূল্যবান জিনিসপত্র পাবো। যে মানুষটা আমাদের কাছে এখন হয়তো মূল্যবান মনে হয় না, সে মানুষটা আজকে পৃথিবী থেকে চলে গেলে তার কতটা মূল্য, সেটা তার মৃত্যুর পরেই কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? জি তোমার ক্লাস আচ্ছা, কইছিলাম এই যে আমাদের হচ্ছে nearing it ends. The poem is written in Shakespearean sonnet form, which has 14 lines and follow a fixed rhyme pattern. The tone is calm, thoughtful and emotional. তাহলে এই যে কবিতাটা শেক্সপিয়ারিয়ান সনেটের ফর্মে লেখা, এই গঠনে, এবং এখানে 14 লাইন বিশিষ্ট, এবং এখানে ফিক্সড একটা রাইম প্যাটার্ন ফলো করা হচ্ছে। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম প্যাটার্ন কি? এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। তাহলে এই প্যাটার্নটা ফলো করতেছে। এটা তো সেদিনও আমরা দেখেছিলাম। দ্য টোন ইজ কাম, কাম মানে কি? শান্ত। থটফুল, চিন্তাপূর্ণ বা চিন্তা। ইমোশনাল, আবেগ। The poet mixes deep feelings with wise thought. His comparison between man and nature make the poem rich in meaning. এই যে কবিতায় যে তুলনাটা বুঝিয়েছে, মানুষের সাথে প্রকৃতির যে তুলনাটা, এটা আমাদের এই কবিতাটাকে সমৃদ্ধ করেছে, কবিতার অর্থটাকে। রিচ মানে সমৃদ্ধ করা। That time of year thou mayest in me behold is not only a poem, এটা শুধুমাত্র একটা কবিতা নয়। About growing old, এটা বৃদ্ধ অবস্থার কথা। It is a gentle reminder, এটা ভদ্র মানুষের মনে করিয়ে দেয় যে love becomes stronger, এই বৃদ্ধ বয়সে আসলে ভালোবাসাটা খুব জরুরি, অনেক দৃঢ় করার জন্য। When we understand, আমরা যখন বুঝতে পারি how short life is, অর্থাৎ আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত বা কিভাবে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, it shows Shakespeare's great skill in expressing human emotion in simple but powerful words. এটা দেখায় যে শেক্সপিয়রের যে বিখ্যাত যে দক্ষতা, স্কিল গুলো আছে,
এই দক্ষতা মূলত হচ্ছে প্রকাশ পাচ্ছে, এক্সপ্রেস হচ্ছে হিউম্যান ইমোশন, মানুষের আবেগের মাধ্যমে, খুব সাধারণভাবে, ইন সিম্পল, খুব সাধারণভাবে এই মানুষের আবেগগুলো প্রকাশ পাচ্ছে, বাট পাওয়ারফুল ওয়ার্ডসে, শক্তিশালী শব্দের দ্বারা। বুঝেছেন ইন্ট্রোডাকশন? কবিতাটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন ইন্ট্রোডাকশনে? ভাইয়া এই জি যে বইয়ের ভাইয়া। ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এইটা বাদে যদি আমি এইটা পড়ি তাহলে হবে? কোনটা? এই যে ফ্রেন্ডসের যে বইয়ের যেটা দেয়া আছে ইন্ট্রোডাকশন, এইটা না পড়ে যদি আমি আপনার এইটা পড়ি তাহলে হবে? কেন হবে না? অবশ্যই হবে। এটা তো আমাদের বইয়ের একটা পার্ট, আমাদের বইয়ের একটা অংশ ভাইয়া একটা আপনাদের প্রশ্ন দিয়েছে। ছিল ভাইয়া, বলেন। যে এই যে ডিকে মানে কি? যে একটা সেন্টেন্স আছে না, ইভেন তো দ্য পোয়েম স্কিপস অ্যাবাউট হ্যাঁ, ডেথ এন্ড ডেথ ডিকে, এন্ড ডিকে। মানে কি? ডিকে থেকে হ্যাঁ, এসেছে ডিস্ট্রয়, ধ্বংস। তো এখানে কি মৃত্যু এবং ধ্বংস বোঝাচ্ছে? হ্যাঁ, শেষ অবস্থাটাকে ধন্যবাদ। বোঝাচ্ছে আর কি, শেষ অবস্থাটা। বুঝছি। বা ক্ষয়, ডিকে দ্বারা ক্ষয় বোঝায় বা পতন বোঝানো যায়, অপচয় বলা যায়। আপনি চাইলে এখানে শেষ অবস্থা বলতে পারেন, বা জীবনের যে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, অপচয় হয়ে গেছে, সেটাও বলতে পারেন। ওকে, জি ভাইয়া, জি। আর কারো কোনো প্রশ্ন? এখন কথা হচ্ছে, আপনি যেই বই পড়েন না কেন এত সহজ ভাষায় পাবেন না। আমি যেভাবে আপনাদেরকে উপস্থাপন করে দিয়েছি, এত সহজ করে আর কোথাও পাবেন না আশা করি। আপনার এখানে খেয়াল করে দেখেন, প্রায় 98% বা 99% ওয়ার্ডের অর্থ আপনারা জানেন। যারা একটু ভালো ইংলিশ বোঝেন, জানেন, তাদের ক্ষেত্রে বলবো 100% ওয়ার্ডের অর্থ আপনারা জানেন। কারণ যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আমরা দৈনন্দিন ভাবে নিয়মিত ব্যবহার করি। যে ওয়ার্ডগুলোর অর্থ আপনারা জানেন না, এটা বলে চিন্তা করতে হবে, এটা আপনার ব্যর্থতা আছে এখনো, যে আপনার এই ওয়ার্ডগুলো জানা উচিত ছিল। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন, পুরো কবিতাটাকে সংক্ষেপে উপস্থাপন করেছি কিভাবে, কি ফ্যাক্টস এর দ্বারা। ফুল টাইটেল, দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন বিহোল্ড, অথবা হচ্ছে সনেট 18, সরি সনেট 73। এরপর রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র, রাইটারের টাইটেল হচ্ছে পোয়েট, প্লে রাইট, অ্যাক্টর। এই কবিতাটা কবে লেখা হলো বা পাবলিশ করা হলো? অ্যারাউন্ড 1609, 1609 সালে এই কবিতাটা লেখা হয় এবং পাবলিশ করা হয়। এটা কোন এজের কবি? আমরা জানি ইংরেজি সাহিত্যে অনেকগুলো এজ আছে, জানেন আপনারা? এবিসি বই আছে আপনাদের কাছে? জি ভাইয়া। সেই এবিসি বইয়ের মধ্যে শেষের দিকে দেখবেন, সেখানে আছে ওল্ড এজ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তারপর আছে মিডল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড, এজ অফ চসার, তারপর রেনেসা এজ বা রিফরমেশন এজ, তারপর রেনেসা এজ। রেনেসা এজের ভিতরে দেখবেন এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, তারপর এরকম অনেকগুলো এজ আছে, রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ, নিওক্লাসিক্যাল এজ, এগুলো দেখতে পাবেন। এগুলো কি? এগুলো হচ্ছে যুগের ভাগ। যেমন এলিজাবেথান এজ কেন বলি? কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, প্রথম এলিজাবেথ যখন ক্ষমতায় এসেছিল 1558 সালে এবং 1603 সালে মারা গিয়েছিলেন, এই 1558 থেকে 1603 এই সময়টাকে বলা হয় এলিজাবেথান এজ। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া। আরেকটা জিনিস বলি, যেমন এখানে 1609 সালে এই কবিতাটা লেখা হয় বা পাবলিশ করা হয়, তাহলে এটা কত সেঞ্চুরি হবে? 17th সেঞ্চুরি। গুড, 17 সেঞ্চুরি। অর্থাৎ আমরা 17 সেঞ্চুরি এই জায়গাটাতে দেখবো, এই দুইটা ওয়ার্ড কত, 16, তাহলে এটা হবে এক যোগ করে 17 সেঞ্চুরি। বর্তমানে চলে 2025, তাহলে আমরা কোন শতকে আছি, কত সেঞ্চুরিতে? 21। 21st সেঞ্চুরি। জানা আছে এগুলো? জানেন? যদি জানা না থাকে জানি। তাহলে আজকের পরে আর এগুলো কখনো ভুলবেন না। তাহলে আমাদের এই ইংলিশ রেনেসা বা স্পেসিফিক করে বললে এলিজাবেথান এজের সময়ে এই কবিতাটা লেখা হয়েছে। এলিজাবেথান এজের মূলত 16 সেঞ্চুরি শুরুতে বা 17 সেঞ্চুরির শেষ সময়টাকে বলা হয়। অর্থাৎ এলিজাবেথান এজটা হচ্ছে 1558 থেকে 1603 সাল পর্যন্ত। এখন আমরা দেখতেছি এই কবিতাটা লেখা হয়েছে 1609, কিন্তু 1603-এ তো এটা শেষ হয়ে গেল। তো আমাদের উইলিয়াম শেক্সপিয়রকে দুইটা এজের কবি বলা হয়। তিনি এলিজাবেথান এজেরও কবি, এর পরবর্তী হচ্ছে জ্যাকোবিয়ান এজেরও কবি। জেমস দ্য ফার্স্ট প্রথম ক্ষমতায় এসেছিল
1603 সালে এবং তিনি ক্ষমতা হারিয়ে ফেলেন 1625 সালে। এই সময়ের মধ্যেও আমাদের উইলিয়াম শেক্সপিয়র ছিল। তো উইলিয়াম শেক্সপিয়রের বেশিরভাগ কবিতা বা লেখাগুলো প্রকাশ হয়েছিল এলিজাবেথা নিজের মধ্যে। মনে থাকবে আমরা উপরের যখন জি ভাইয়া। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জি দিয়েছিলাম ভাইয়া। সেখানে কিন্তু এই কথাগুলো লিখেছিলাম, দেখেছেন হয়তো। টাইপ অফ পোয়েম, এটা কোন ধরনের কবিতা? এটা সনেট, এখানে 14 লাইন আছে। তারপর হচ্ছে জানরা, জানরাটা কি? এটা একটা লাভ পোয়েম অথবা এটা একটা ফিলোসফিক্যাল পোয়েম। ফর্ম কথা থেকে এসেছে? শেক্সপিয়ারিয়ান সনেট থেকে। এখানে শেক্সপিয়ারিয়ান সনেটে 3 কোয়ার্টেন্স এন্ড 1 কাপলেট, টোটাল লাইন 14, রাইম স্কিম এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। তারপর টোনটা কি? এই যে এখন টোন কি জিনিস এটা আগে বুঝে নিই। টোন বলতেছি না, টোন মানে কি? সুর। মোবাইলে রিংটোন আছে না? জি ভাইয়া। তাহলে সুর। এখন এই যে সুর, সুর জিনিসটা আমরা কিভাবে বের করব? এখানে লেখা আছে টোন স্যাড, কাম, থটফুল, লাভিং। আমরা কিভাবে বুঝবো যে দুঃখ প্রকাশ করতেছে, শান্ত ছিল, চিন্তাশীল ছিল, ভালোবাসার মুহূর্তে ছিল? কিভাবে বুঝবো? টোনটা কার মাধ্যমে বুঝবো? এখন এই যে আমি কথা বলতেছি, খেয়াল করেন, বুঝবেন, এই যে আমি কথা বলতেছি, কথা বলার সময় আমি কি সব সময় এক ধাঁচে কথা বলি? সব সময় হেসে হেসে কথা বলি? মাঝে মাঝে আমার মন জি খারাপ হয় না? মাঝে মাঝে আমি রেগে যাই না? জি ভাইয়া। তাহলে এই কবিতাটাতে আমাদের কবিতাটা পড়ে বুঝতে হবে যে কবি যে যখন এই কবিতার লাইনগুলো লিখেছিলেন তিনি কোন টোনে ছিলেন, কোন টোনে কথাগুলো লিখছেন। তিনি যখন লিখেন তখন কি তিনি ভালোবাসার মধ্যে ছিলেন, নাকি তখন তিনি হ্যাপি মুডে ছিলেন, নাকি স্যাড মুডে ছিলেন, নাকি শান্ত ছিলেন? এই জিনিসটা আমাদের পড়ে পড়ে বুঝতে হবে। তাহলে কবির যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে কি বলবো? টোন। ওকে। জি ভাইয়া। আরেকটা জি টপিক ভাইয়া। পাবেন মুড। আরেকটা টপিক পাবেন মুড। এই মুডটা কি জিনিস? মুড হচ্ছে আমাদের পাঠকরা, আমরা যে কবিতাটা পড়তেছি, একটু মিউট করিয়েন, আমরা যে কবিতাটা পড়তেছি সেই কবিতাটা পড়ে আমাদের মনোভাবটা কেমন হচ্ছে সেটা হচ্ছে মুড। কবির দিকটা যখন খেয়াল করব সেটা হবে টোন, আর আমাদের পাঠকরা যারা কবিতাটা পড়তেছি সেই পাঠকদের চিন্তা ভাবনাতে কি মনোভাব আসলো সেটাকে বলা হয় মুড। মুড। ভাইয়া মুটের স্পেলিং কি? হয়ে গেল, লিখে না কেন? এই এম ডাবল, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, জি ভাইয়া। এটা মুড। হ্যাঁ, এম ডাবল ও ডি, মুড। আচ্ছা তো মুড, আমি আরো বুঝছি মুড। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, কি ব্যাপার, আমাকে কি ছেড়ে ছেড়ে দিচ্ছে নাকি নেটওয়ার্ক? জি এখন ঠিক আছে। আচ্ছা, এটা পিসিটা হ্যাং হয়ে গেছে, ফোন আসছিল তো ওই জন্য হয়তো। তাহলে টোন কি জিনিস বুঝেছেন? রাইম স্কিম কি জিনিস বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। এবার নতুন আরেকটা টপিক, নতুন আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে পয়েট পজিশন। পয়েটস পজিশন, কবির অবস্থা। এখন কবির অবস্থাটা কিরকম হবে আমরা কিভাবে জানবো? কিভাবে? মনোযোগ দেন। পয়েট পজিশন, আমি সাদা কালিটা নেই না, হচ্ছে কি পিসিটা কি আসলে হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না? কি যন্ত্রণা শুরু হলো। পোয়েটস আরে যন্ত্রণার শেষ নেই। পজিশন, আরেকটা হচ্ছে অথার্স পজিশন। পয়েট মানে কবি বোঝাচ্ছে, আর অথার্স দ্বারা কি বোঝায়? লেখক। লেখকের অবস্থা। UTHORS, অথার্স পজিশন। হয় পয়েট পজিশন নাহলে অথার্স পজিশন। পয়েট পজিশন বা অথার্স পজিশন দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্টিভ,
সাবজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ। কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে একটা কবিতায় কবির অবস্থান দুই ধরনের হতে পারে, হয় সেটা সাবজেক্টিভ হবে না হলে অবজেক্টিভ হবে, এর বাইরে আর কিছুই হবে না। এখন কখন সাবজেক্টিভ আর কখন অবজেক্টিভ? যখন সাবজেক্টিভ বলতে আমরা বুঝবো, মনোযোগ দেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বেসিক। সাবজেক্টিভ বলতে বুঝবো সেই কবিতার মধ্যে কবি যদি নিজে অবস্থান করে, তার নিজের মনোভাব ফুটিয়ে তোলে, কবি নিজে সেই কবিতার মধ্যে ছিল, তাহলে সেটাকে বলবো সাবজেক্টিভ। ক্লিয়ার? জি ভাইয়া। যদি কবি নিজে কবিতায় উপস্থাপিত না হয়ে, নিজে না থেকে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, তাহলে সেই কবিতাটা হবে অবজেক্টিভ। অবজেক্টিভ। মনে থাকবে? জি ভাই। তাহলে আমাদের এই যে সনেট 73, এই কবিতাটা খেয়াল করেন, এখানে কবি তার তার নিজেকে তুলনা করেছে, তার প্রেমিকার কথা বলেছে, তার বৃদ্ধ বয়সের কথা বলে নাই? জি তাহলে কবিতায় কবি কি নিজে জি ভাইয়া। উপস্থিত ছিল? জি জি তাহলে আমাদের এই কবিতার পোয়েটস পজিশন বা অথার্স পজিশন কি হবে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে অ্যাটিটিউড কি? আচ্ছা, অ্যাটিটিউড হচ্ছে মনোভাব। সেটা হচ্ছে যে কবির সেই সময় অ্যাটিটিউডটা কেমন ছিল, কোন ধরনের অ্যাটিটিউড ছিল, কবিতাটা যখন লিখেছিল সেখানে কোন ধরনের অ্যাটিটিউড বের হয়ে আসে। তাহলে কি ভাই অ্যাটিটিউড আর মুড একই হবে? না, হ্যাঁ, সেটাই এই তো। যে আমি বলে দিছি, মুড হচ্ছে পাঠকদের আর অ্যাটিটিউড হচ্ছে কবির। কবিতাটা বুঝতে পড়ার পারছি। পরে পাঠকদের মনে কি অনুভূতি আসলো, সেটা হচ্ছে মুড। আর কবিতাটা লিখার সময় কবির কি মনোভাব ছিল, সেটা হচ্ছে অ্যাটিটিউড। ক্লিয়ার? জি বুঝতে পারছি। একসাথে কিন্তু অনেকগুলো বেসিক শিখতেছেন, এগুলো কিন্তু গুলায় ফেলা যাবে না। ঠিক আছে? জি পরবর্তীতে আবার রেকর্ড ক্লাস দেখে নেব। হ্যাঁ। এরপর হচ্ছে স্পিকার। স্পিকার মানে কি? কবিতার বক্তা। কবিতার বক্তা কে থাকতে পারে? সেটা কোনো ব্যক্তিও হতে পারে বা বাইরের কেউ হতে পারে, কবি নিজেও হতে পারে। তো এইখানে স্পিকার বলতে এজিং লাভার, একজন বৃদ্ধ প্রেমিক, অর পোয়েট হিমসেলফ, কবি নিজেই। ওকে? জি এখন কবিতায় কবি যে কথাগুলো বলেছে, কার উদ্দেশ্যে বলেছে? কে শুনতেছে এই কথাগুলো? তাহলে লিসেনার। লিসেনার কে? তার বিলাভেড, আ ইয়ঙ্গার পারসন হুম দ্য পোয়েট লাভস। কবির থেকে বয়সে কম, ইয়ং, এবং কবি যাকে ভালোবাসে সেই হচ্ছে তার বিলাভেড। এই একজন মানুষ শুনতেছে, অর্থাৎ যে কবিতাটার কথাগুলো শুনবে সে হচ্ছে লিসেনার, আর যে বলবে সে হচ্ছে স্পিকার। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর কিছু টার্ম পাবেন, যেমন জি প্লেস ভাইয়া। সেটিং, টাইম সেটিং। টাইম সেটিংটা হচ্ছে কোন সময়ে এখানে লিখেছিল, বা কবিতায় কোন কোন সময়ের কথা বলছে। মৃত্যুর সময়, লেট ইন লাইফ, জীবনের শেষ সময়। কম্পেয়ার টু অটাম, শরৎকালের কথা বলছে। ইভিনিং, সন্ধ্যার সময়। ডাইং ফায়ার, যখন আলো জ্বলে উঠে, এই সময়গুলো। আর প্লেস সেটিংটা কি? কোন জায়গার কথা বলছে। এখানে আসলে স্পেসিফিক ভাবে কোনো ফিক্সড সিঙ্গেল প্লেসের নাম দেওয়া নাই। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের কোয়াইট এন্ড রিফ্লেক্টিভ অ্যাটমসফিয়ার অথবা নেচারের মধ্যে। এটার প্লেসটা হবে কোথায়? নেচার। ওকে? নেচার। জি মোস্ট ভাইয়া। ইম্পর্টেন্ট, থিম। থিম মানে বিষয়বস্তু। কোন বিষয়বস্তু নিয়ে এই কবিতাটা লেখা? আমরা ইতিমধ্যে দেখেছিলাম প্যাসেজ অফ টাইম, সময়ের একটা যাত্রা। তারপর আবার দেখেছিলাম বয়স্ক এবং মৃত্যু, ওল্ড এজ বা মৃত্যু, ডেথ, অর্থাৎ এজিং এন্ড ডেথ। পাওয়ার অফ লাভ, ভালোবাসার ক্ষমতা। বৃদ্ধ বয়সে এই ভালোবাসাটা যদি থাকে, তাহলে তার কি হবে? সে একটু শান্তি পাবে, সে একটু চিন্তা মুক্ত থাকতে পারবে, তাই না? জি বিউটি অফ মোর্টালিটি। মোর্টালিটি মানে কি? মৃত্যু নাকি? কি হবে মোর্টালিটি মানে? বলেন, এটা তো পারার কথা। নৈতিকতা। মোরালিটি মানে নৈতিকতা, মর্টালিটি অমরত্ব। মৃত্যু নাকি? অমরত্ব। এটা সবার পারা উচিত ছিল না? মর্টাল অর্থ তো মৃত্যু, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে মর্টালিটি। মৃত্যু হার। তা মরণশীল। মর্টালিটি খেয়াল করি নাই।
মরণশীল, জি ভাইয়া। সৌন্দর্য শেষ হয়ে যায়, সৌন্দর্য মানে মরণের মধ্যেও সৌন্দর্য আছে, এরকম ব্যাপারটা। এন্ড স্পিরিচুয়াল কানেকশন, আধ্যাত্মিক সংযোগ। এখন এতগুলো থিম কেন? আমি যদি বলি যে কবিতাটাতে কি সবসময় একটা বিষয়বস্তু নিয়ে কথা বলেছে? জি না। না। যেমন আমরা যখন একটা মুভি দেখি বা একটা ছবি দেখতেছি, সেই ছবিটার মধ্যে একটা মেইন বিষয়বস্তু থাকে, যেটার উপরে টার্গেট করে অনেকগুলো সাবপ্লট তৈরি করে, সাইড ক্যারেক্টার থাকে, তারপর হচ্ছে হিরোইনের সাথে একজন মানুষ থাকে, হিরোর সাথে সবসময় একজন থাকে। তাদের মনে করেন যে মূল ফোকাসটা হচ্ছে, ধরেন যে হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে একটা মুভি হচ্ছে, তো সেই মুভিটার মূল ফোকাসটা কি? ওয়ার 1971 ওয়ার, তাই না? এখন জি আরো কি কি বিষয়বস্তু হতে পারে? মুক্তিযুদ্ধে আগের ঘটনাগুলো, পরের ঘটনাগুলো, কিভাবে স্বাধীনতা অর্জন করলো, এগুলো হচ্ছে সাবপ্লট বা সাব থিমস। এখন ব্যাপার হচ্ছে একসাথে বলা হয় থিমস, আর সেন্ট্রাল থিমস থাকে আলাদা। তাহলে এই কবিতার সেন্ট্রাল থিমটা কি? লাভ এন্ড ওল্ড এজ, ভালোবাসা এবং বৃদ্ধ অবস্থার কথা বলছে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। বাকি যা কিছু বলেছে ওই ওল্ড এজ বা ভালোবাসাটাকেই কিন্তু মানে কি বলছে, জোরালো করেছে, তাই না? জি আচ্ছা, এরপর এখানে একটা সেন্ট্রাল মেসেজ আছে। এই কবিতাটা আমাদের কি শিক্ষা দেয়? ট্রু লাভ বিকামস স্ট্রঙ্গার হোয়েন উই রিয়ালাইজ দ্যাট লাইফ এন্ড টাইম আর শর্ট। আমরা উপরে এটা পড়ে ফেলেছি। এবার আসেন কবিতাটাতে। কবিতাটাতে 14টা লাইন আছে, মনোযোগ দিবেন, সহজে বুঝবো। একটু সময় নিচ্ছি কিন্তু আমি ধীরে ধীরে পড়াচ্ছি যাতে বুঝতে পারেন। আমি কিন্তু আরো দ্রুত পড়াইতে পারি। দ্যাট টাইম কয়টা অফ, চিনা ভাই, প্রশ্ন আছে? বুঝি নাই। এভাবেই শিখেছে। কানেকশন স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, কানেকশন মানে হচ্ছে সংযোগ, আধ্যাত্মিক ভাবে সংযোগ যেটা। ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে জেনার যে বললেন, এটা কি ক্যাটাগরি বোঝায়? হ্যাঁ, এটা কোন ধরনের কবিতা, জানরা, প্রকারভেদ। ও, আচ্ছা, এখন মনোযোগ দেন। এখানে কিন্তু আমরা কবিতাটার পরে এই যে দেখেন আমি ভেঙে ভেঙে লাইন লাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন, জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। যেটা আপনাদের পড়তে আরো জি ভাইয়া। সুবিধা হবে। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। দ্যাট টাইম, ভেঙে ভেঙে পড়ি, দ্যাট টাইম অফ ইয়ার অর্থাৎ সেই বছরের সেই সময়টার কথা বলা হচ্ছে। দাও মাইস্ট, মাইস্ট মানে এখানে কি, এই যে MAY, মে মানে কি, মেবি আমরা বলি না, জি পারা, পাড়া। পারা। আর দাও মানে ইউ। ইউ, THOU, এই দাও মানে হচ্ছে ইউ, এই যে YOU, AU, এই দাও, মাইস্ট, এই ওয়ার্ড গুলোকে বলা হয় আর্কাইক ওয়ার্ড বা প্রাচীন শব্দ, যেগুলোর ইংলিশ ভার্সন বা ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইউ, মে। ক্লিয়ার হইছে? জি ভাইয়া। জি ভাইয়া। ইয়া। আচ্ছা, তো এইখানে বলা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়, দাও মাইস্ট, তুমি পারো, ইন মি বিহোল্ড, আমার মধ্যে দেখতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এই লাইনে কবিতার জীবনের অবস্থাকে বছরের ঋতুর সাথে তুলনা করেছেন। তিনি তার প্রিয়জনকে বলেছেন তুমি আমার ভেতরে সেই ঋতু দেখতে পারো। দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার ভেতরে সেই ঋতুটাকে দেখতে পারো। ঋতু এখানে আসলে একটা জীবনের প্রতীক। শেক্সপিয়র বোঝাতে চেয়েছে যে তিনি এখন বার্ধক্যে বা ওল্ড এজে পৌঁছে গেছেন। যেমন বছরে গ্রীষ্ম বা বসন্তের প্রাণবন্ত সময় শেষ হয়ে শরৎকাল আসে, তেমনি জীবনের যৌবন শেষ হয়ে তার বার্ধক্যের ছাপ এসে যায়। এই লাইনের মাধ্যমে কবি আসলে আমাদের পাঠকদেরকে প্রস্তুত করেছেন যেন আমরা বুঝতে পারি তিনি ধীরে ধীরে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরের লাইনটা ইয়া। দেখুন, when yellow leaves or none or few or do hang,
হোয়েন ইয়েলো লিভস, হোয়েন মানে কি যখন, ইয়েলো লিভস মানে কি হলুদ পাতা, অর নান অর ফিউ নেই বা অল্প কিছু। গাছের মধ্যে কি হয় এই ঋতুটাতে, সব পাতা পড়ে যায় অথবা দুই একটা লেগে থাকে, একেবারেই পড়ে যায় অথবা অল্প কিছু থাকে, এই জিনিসটা বোঝাচ্ছে। অর নান অর ওর ফিউ। ফিউ তারা ডু হ্যাং ঝুলে থাকে, মাত্র অল্প কিছু পাতা ঝুলে থাকে, তার মানে কি বেশিরভাগ পাতাগুলোই ঝুলে মানে পড়ে যাচ্ছে। যখন গাছে অল্প বা কোনো পাতা থাকে না, শুধু কিছু হলুদ পাতা ঝুলে থাকে, তাহলে এই লাইনটাতে বোঝাচ্ছে এখানে কবি শরতের একটা স্পষ্ট ছবি দেখাচ্ছেন। গাছের ডালে তখন কিছু শুকনা হলুদ পাতা ঝুলতেছে, আবার অনেক ডাল একেবারে ফাঁকা হয়ে গেছে, ঠান্ডা বাতাসে সেই ডালগুলো কাঁপছে। এটি মানুষের শরীরের প্রতীক। যৌবনের শরীর সতেজ থাকে, যেমন গাছে সবুজ পাতা ভরা থাকে, কিন্তু বার্ধক্যে শরীর দুর্বল হয়ে পড়ে, শক্তি হারিয়ে যায়, যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। কোল্ড, কোল্ড শব্দটা এখানে শুধু মূলত কোল্ড বা হচ্ছে ঠান্ডা যে আবহাওয়া। দ্বিতীয় লাইনটাতে দেখেন, আপন দোজ বাগস হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, এই লাইনটাতে কি বোঝাচ্ছে? আমাদের সেই ডালপালায় ঠান্ডা হাওয়ায় কাঁপতে থাকা পাতাগুলো, যে পাতাগুলো আছে অল্প একটু মৃদু বাতাসে তারা ঝুলতেছে, নড়াচড়া করতেছে, কিন্তু পড়তেছে না, আবার বেশি বাতাস হলেই পড়ে যাবে। তাহলে আপন দোজ বাগস সেই ডালপালার উপর, হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড ঠান্ডা হাওয়ায় কাঁপতেছে। তাহলে এখানে এই যে কোল্ড, কোল্ড শব্দটা এখানে শুধু শীতকালকে বোঝায় না, বরং জীবনের শীতলতা ও মৃত্যুর আসন্নতাকেও বোঝায়। বুঝেছেন? তাহলে এই লাইনটা কি ইমেজারি বলা যায় না ভাই? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমাদের প্রথম লাইনেও ইমাজারি আছে, কারণ সেখানে একটা ঋতু, অটাম ঋতুর কথা বুঝিয়েছেন। সরাসরি অটামের কথা বলা হয়েছে কবিতায় জি না, না, জি না। আমাদের বুঝে নিতে হবে কোন সময় গাছের পাতা পড়ে, অটাম ঋতুতে। জি জি। তাহলে এই দুইটা লাইনে, 2 নাম্বার এবং 3 নাম্বার লাইনে আমরা কবির দেহের পতন ও আসন্ন মৃত্যুর ইঙ্গিত পাই। চতুর্থ লাইন, ফার্স্ট স্ট্যাঞ্জার লাস্ট লাইন, এখানে বলা হচ্ছে বেয়ার রুইন্ড চয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতেছি যে পাতাবিহীন যে ডালগুলো, পাতাহীন যে ডালগুলো এখন ফাঁকা, কিসের মতো? গির্জার মতো, যেখানে এক সময় পাখিরা গান গাইতো। অর্থাৎ বেয়ার রুইন চয়ার্স খালি ধ্বংসপ্রাপ্ত গির্জার মতো, যেটাকে পাতাহীন ডালপালা বলতেছে, বা বলা যায় কোনো একটা ভাঙ্গা মন্দির বা হচ্ছে গির্জার কথা বলা হচ্ছে, সেখানে ফাঁকা, শুধু পাখিরা বসবাস করে। আর হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে এক সময় মিষ্টি পাখিরা গান গাইতো। তাহলে এই লাইনটা অত্যন্ত কিন্তু আমাদের ইমাজেরিময়। পাখিরা গান গায়, ভাঙ্গা মন্দির বা ভাঙ্গা চার্চ, এগুলো চোখের সামনে যখনই বলবে তখন আপনার মনে পড়বে না যে উপরের এই যে গম্বুজ আকৃতি থাকে, সেই গম্বুজ আকৃতিটা ভেঙে আছে, সেখানে পাখিরা মধুর সুরে তারা সুর বের করতেছে, এগুলো চোখের সামনে ভাসে না? ভাইয়া স্যাং মানে কি? কি বলবো আপনাকে, বলেন। স্যাং সিং সং মানে কি? নাকি? সিং মানে, সিংহের পাশে হবে এটা। সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, ও পাস্ট আচ্ছা আচ্ছা। পার্টিসিপল হচ্ছে স্যাং। সিং স্যাং স্যাং, ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই লাইনটা অত্যন্ত ইমাজেরিময় বা চিত্রকল্পময়। গাছের ফাঁকা ডালকে কবি তুলনা করেছে ভাঙ্গা গির্জার কোরাস আসনের মতো, বা চয়ার্স আসনের মতো, যারা বসে গান করতেছে তাদের কথা বলছে এখানে। তো আগে সেখানে গায়করা গান গাইতো, কিন্তু এখন তা ভেঙে গিয়েছে এবং নীরব। একইভাবে কবির শরীর এক সময় যৌবনের আনন্দ ও প্রাণে ভরা ছিল, সেখানে সুইট বার্ড স্যাং, অর্থাৎ আনন্দ, হাসি, প্রাণ শক্তি ছিল, কিন্তু এখন সব নিঃশেষ হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, শরীর ফাঁকা হয়ে গেছে। এই লাইনটা বোঝায় যে সময়ের সাথে সাথে জীবনের সব আনন্দ মলিন হয়ে যায় এবং মানুষ শূন্যতায় পৌঁছে যায় বা মৃত্যুর মাঝে পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। স্ট্যাঞ্জা 1। এবার দেখেন জি ভাইয়া। সেকেন্ড স্ট্যাঞ্জা, ইন মি দাও সিস্ট, এখানে কিন্তু একটু বাংলা দেওয়া আছে, এই যে যেন ভাঙ্গা মন্দির যেখানে পাখি রেখেছে, গান ছিল একদা, কিছু আছে কিছু নেই, কিছু কাপে ঠান্ডা বাতাসে, এটা হচ্ছে কবিতার মিনিং।
কিন্তু আমি যেগুলো বলতেছি সেগুলো আপনাদের ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাস ডে, তুমি আমার মধ্যে এমন এক দিনের সন্ধ্যা দেখতে পাও। অর্থাৎ ইন মি দাও সিস্ট, অর্থাৎ কি বলতেছে যে আমার মাঝে তুমি দেখো দিনের সেই ক্ষণটা, সেই সময়টা, কোন সময়, যেই সময়ে সন্ধ্যা দেখা যায়। তাহলে ইন মি দাও সিস্ট, তুমি আমার মধ্যে দেখছো দ্য টুইলাইট অফ সাসডে, এমন এক দিনের সন্ধ্যার সময়। পরের লাইনটাও দেখে নিই। এস আফটার সানসেট ফেট, এটা মূলত এফ এ ডি ইংলিশ, আর টি এইচ হচ্ছে আর্কাইভ ওয়ার্ডের কারণে যুক্ত হয়েছে, ফেট ইন দা ওয়েস্ট। বলা হচ্ছে যেমন সূর্যাস্তের পর দিনের আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যায়, অর্থাৎ যখন সূর্য ডুবে পশ্চিমে রং মলিন হয়ে যায়, এই লাইনটার অর্থটাতে বলা হচ্ছে এস মানে যেমন, আফটার সানসেট মানে সূর্যাস্তের পর, ফেট ইন দা ওয়েস্ট পশ্চিমে মিলিয়ে যাওয়া বা পশ্চিমে ধ্বংস হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বোঝায়। তাহলে এই যে 5 নাম্বার আর 6 নাম্বার লাইনটা, এই দুইটা লাইনে এখানে কবি নিজের জীবনকে একটা দিনের সাথে তুলনা করেছেন। তিনি বলেন তার ভেতরে এখন দিনের সায়াহ্ন বা গৌধূলি দেখা যাচ্ছে, যেমন সূর্য পশ্চিমে অস্ত যাওয়ার পর আকাশে ধীরে ধীরে আলো মিলিয়ে যায়, তেমনি তার জীবনও মিলিয়ে যাচ্ছে। সকাল মানে সকাল বেলায় বোঝায় শৈশব, দুপুরে বোঝায় যৌবন, আর সন্ধ্যা বেলায় বোঝায় বার্ধক্য বা বৃদ্ধ বয়সটাকে। কবি এখন সেই সন্ধ্যার সময় এসে দাঁড়িয়েছেন। এই লাইনগুলোতে কবি জীবনের ক্ষণস্থায়িত্ব ও বার্ধক্যের অনিবার্যতাকে তুলে ধরেছেন। বুঝতে পেরেছেন? তাহলে সকালবেলাটাকে কিসের সাথে তুলনা করা জি যায়? ভাইয়া। শৈশবের সাথে। শৈশব বা চাইল্ডহুডের সাথে। দুপুর সময়টাকে ইয়ংহুড বা কৈশোর সময়টার সাথে। আর আমাদের সন্ধ্যার সময়টা হচ্ছে ওল্ড এজ বা বৃদ্ধ সময়। কেন এরকম? কারণ সন্ধ্যার সময় শৈশব মানে একটা শিশুর জন্মর অবস্থা বোঝায়, আর মানে সকালবেলা আর সন্ধ্যার সময় বার্ধক্য বলতে মৃত্যুর সময় এসে গেছে বা দিনের শেষ হয়ে যাচ্ছে। দিনের শেষ মানে একজন মানুষের মৃত্যু। মানুষের জীবনটাকে একটা দিনের সাথে তুলনা করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর 7 নম্বর লাইন, হুইচ বাই এন্ড বাই ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে, অল্প সময় পর সেই আলোকে কালো রাত ঢেকে ফেলবে, বা অচিরেই আসবে কালো রাত্রি, আর অচিরেই আসে কালো রাত্রি। তাহলে হুইচ বাই এন্ড বাই, অল্প একটু পরেই বা পর্যায়ক্রমে, বাই এন্ড বাই মানে পর্যায়ক্রমে, ইডিয়ম ফ্রেশ, হুইচ বাই এন্ড বাই যা অল্প একটু পরেই, ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে, কালো রাত এসে ঢেকে নিবে সবকিছু। এবং 8 নম্বর লাইনে বোঝাচ্ছে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, মৃত্যুর ছায়া যা সব ঘুমে ঢেকে দেয়। অর্থাৎ বলা হচ্ছে আমাদের রাত হলো মৃত্যুর মতো, যা সবকিছুকে বিশ্রামে বা ঘুমের মধ্যে ঢেকে দিবে। তো ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় রূপ, সেকেন্ড সেলফ মানে মৃত্যুর দ্বিতীয় আর একটা রূপ, সেটা হচ্ছে রাত্রি। দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যা সবাইকে ঘুমের মধ্যে বন্ধ করে দেয় বা আবদ্ধ করে রাখে। ঘুমের মধ্যে অনেকে মারা যায় না, বুঝতে পারে বাকিরা, যেন যে মারা গেল বোঝার উপায় থাকে না। তাহলে এই লাইনগুলোতে গৌধূলি থেকে রাতে রূপান্তরকে মৃত্যুর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার সময়টা হচ্ছে আমাদের বার্ধক্যের সময়, কিন্তু সন্ধ্যার পর এই যে গৌধূলি সময়, গৌধূলি থেকে রাত হওয়া পর্যন্ত মৃত্যুর সময় বুঝিয়েছে বা মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। কবি বলেন সেই আলো শিগগিরই কালো রাতে মিলিয়ে যায়, অন্ধকারে মিলিয়ে যায়, আর রাত হলো মৃত্যুর প্রতীক। এখানে রাতকে বলা হয়েছে ডেথ সেকেন্ড সেলফ, কারণ রাত যেমন মানুষকে ঘুমে ঢেকে দেয়, তেমনি মৃত্যু মানুষকে চিরনিদ্রায় ঢেকে দেয়। তো এই লাইনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু আসা স্বাভাবিক, যেমন দিন শেষে রাত আসে, বার্ধক্যের পরে মৃত্যু অনিবার্য বা মৃত্যু আসে। ক্লিয়ার হয়েছে দুইটা স্ট্যান্জা? জি ভাইয়া। জি ভাইয়া। এই ক্লাসটা বা এই কবিতাটা আপনারা আগে পড়েছিলেন? কেউ পড়েছেন? না ভাইয়া। কেউ পড়েন নাই? জি কলেজে, ভাইয়া, ক্লাসে পড়াইছি। কলেজে, অন্য ক্লাসে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে, প্রাইভেটে পড়েছেন? জি ভাইয়া। এভাবে ভেঙে ভেঙে পড়াইছিল?
এই 2 দিনের আমার 2 দিনের ক্লাসে যা কিছু শিখেছেন, এই জিনিসগুলো শিখতে আপনাদের যে কতদিন লাগবে নিজেরাই খেয়াল করবেন কলেজের ক্লাসগুলোতে বা প্রাইভেট গুলোতে। আমি অহংকার করে বলতেছি না, ব্যাপারটা হচ্ছে যে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে এই ক্লাসগুলো নিচ্ছি এত কম ফি দিয়ে, তার জন্য কি আমরা আপনাদের খারাপ সেবা দিচ্ছি? না না ভাইয়া। ভাইয়া। এই জন্য বলি আমাদের ফি এর ব্যাপারে কোনো কিছু নাই, ফি যেমনই হোক ক্লাস সব সময় কি হতে হবে, ঝাক্কাস, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। যারা সব সময় রেসপন্স করবেন, কথা করবেন, দেখবেন যে একটা সময় ভাইয়াদের সাথে মিশে যেতে পারবেন, ভাইয়াদেরকে বুঝতে পারবেন, কি বোঝাতে যাচ্ছে সহজে বুঝে যাবেন, খারাপ লাগবে না। কিন্তু আপনি যদি রেসপন্স না করেন আপনার বিরক্ত লাগবে, কারণ অনলাইন ক্লাসে আপনি যদি মানে অ্যাট্রাকটিভ না হন, অ্যাক্টিভ না হন, তাহলে আপনি অনলাইন ক্লাস করতে পারবেন না। এই জন্য বলবো সবসময় কথা বলবেন। ওকে, আমরা ফিরে যাই তৃতীয় স্ট্যান্জায়। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডোথ লাই। কি বলছে এখানে বাংলা দুইটা? আমার মাঝে তুমি দেখো সেই আগুন যা ছাইয়ের নিচে এখনো একটু একটু জ্বলছে, নিভু নিভু করে জ্বলে না। কখনো আগুন তাপাইছেন? বাড়িতে, কলেজে, জি প্রাইভেটে আগুন তাপানো হয় না অনেক সময়? কাঠের আগুন বা এইসব আগুনটা যখন নিভে যাওয়ার মতো হয় সেখান থেকে একটা তাপ বের হয় না? জি তাহলে এই দুইটা লাইন কি বুঝাচ্ছে আমাদের? ইন মি নিভু দাও নিভু সিস্ট দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার, তুমি আমার মধ্যে এমন এক আগুনের শেষ জ্বলাটা দেখতে পাচ্ছ, শেষ সময়ের জ্বলতেছে, এরপরে আর জ্বলবে না, শেষ জ্বলাটা দেখতে পাচ্ছ। অর্থাৎ ইন মি দাও সিস্ট, তুমি আমার মধ্যে দেখছো দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার, এমন এক আগুনের শেষ জ্বালা, দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়ুথ ডোথ লাই, সেই আগুন এখন তার যৌবনের ছাইয়ের উপর জ্বলছে। অর্থাৎ দ্যাট মানে যা, অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়ুথ, তার তরুণ বয়সের ছাইয়ের উপরে, মানে তরুণ বয়সের উপর ভিত্তি করে ডোথ লাই, শুয়ে আছে। সেই তরুণ বয়সের উপর ভিত্তি করেই কিন্তু বার্ধক্যটা থাকে। তরুণ বয়সে একটা মানুষ কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে বৃদ্ধ বয়সে বলা হয় সেই মানুষটা কেমন। অনেক বৃদ্ধকে বলা হয় মানুষটা ভালো না, অনেকে বলে না মানুষটা ভালো, দিনদার আছে, বলে না কেন? কোথা জি থেকে বিচার করা হয়? তার যৌবনকালের কর্মকাণ্ডের উপর বিচার করা হয়। তাহলে এই যে যৌবনের উপরেই ভিত্তি করে বার্ধক্যটা দাঁড়িয়ে যায়, এই কথাটাই কিন্তু বলা হচ্ছে এখানে। তাহলে এখানে কি বলা হয়? এখানে কবিতার জীবনকে আগুনের সাথে তুলনা করেছেন। আগুন এখনো জ্বলছে কিন্তু তার যৌবনের উপর ভিত্তি করে টিকে আছে। যৌবনে সেই আগুন উজ্জ্বল ছিল কিন্তু এখন তা দুর্বল, প্রায় নিভে গেছে। একটা মানুষ যৌবন সময় যে কাজগুলো করতে পারে সেটা কি বৃদ্ধ বয়সে করতে পারে? একই জি না সময়ে করতে পারবে? যদি না। করতেও পারে, না। জি না তো এখানে অ্যাশেজ অফ ইয়ুথ মানে যৌবনের সময় শেষ হয়ে যাওয়া, আর আগুন হলো বাকি জীবন শক্তি। এই লাইনগুলোতে আমরা দেখি কবি স্বীকার করেছেন তার শরীরে সামান্য প্রাণ আছে কিন্তু তা দ্রুত নিভে যাচ্ছে, তার সময় শেষ, সে এখন মৃত্যুবরণ করবে। লাস্ট 2 লাইন, তৃতীয় স্ট্যান্জার। এজ দ্য ডেথ বেড হোয়ারন ইট মাস্ট এক্সপায়ার, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ইজ নরিশড বাই। বলা হচ্ছে যৌবনের শিখা যেখানে শেষ আশ্রয় নেবে, যা দিয়ে সে বেঁচে ছিল তাই দিয়েই শেষ হবে বা তাই দিয়েই শেষ হয়। তাহলে এই যে আমাদের 11 এবং 12তম যে লাইন, এই 11 এবং 12তে বলা হচ্ছে এজ দ্য ডেথ বেড হোয়ারন ইট মাস্ট এক্সপায়ার, যেন নিজের মৃত্যু সজ্জায় থাকা সেই আগুন যা এখন শীঘ্রই নিভে যাবে। অর্থাৎ আগুন বলতে এখানে তার জীবনটাকে বোঝানো হচ্ছে, তার আত্মাটাকে বোঝানো হচ্ছে। শীঘ্রই এই জীবনটা শেষ হয়ে যাবে, জীবনটা চলে যাবে। এজ দ্য ডেথ বেড, মৃত্যু সজ্জার মতো, হোয়ারন ইট মাস্ট এক্সপায়ার, যেখানে তা নিভে যাবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নাউরিশড বাই, কনজিউমড উইথ ধ্বংস হয়ে যাচ্ছে, দ্যাট হুইচ ইট ওয়াজ নাউরিশড বাই, যে জিনিস তাকে একসময় জ্বালিয়েছিল, যে যৌবন বা যে জীবনটা তাকে একসময় প্রফুল্লিত রেখেছিল, সবার সাথে রেখেছিল, সেই জীবনটা আজকে এখন শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের এই লাইনগুলোতে আগুনকে মৃত্যু সজ্জার সাথে তুলনা করা হয়েছে। যেমন আগুন কাঠ, মানে কাঠগুলোকে কি খেয়ে ফেলার মতো করে জ্বালিয়ে শেষ করে দেয় না? তাহলে এই কাঠগুলোকে খেয়ে খেয়ে এক সময় নিভে যায়,
তেমনি মানুষের জীবনও সময় ও শক্তিকে খরচ করে এক সময় শেষ হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, যেটি এক সময় জীবনকে বাঁচিয়ে রাখে সেটি আবার মৃত্যুর কারণ হয়। আগুন কাঠ দিয়ে জ্বলে, আবার কাঠ শেষ হয়ে গেলে নিভে যায়। তেমনি জীবনও সময় দিয়ে টিকে থাকে, কিন্তু সময় শেষ হলে মৃত্যু হয় বা মৃত্যু আসে। এই লাইনগুলোতে জীবনের গভীর দার্শনিক সত্য প্রকাশিত হয়েছে। এজন্য এই কবিতাটাকে ফিলোসফিক্যাল পোয়েমও বলা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। লাস্ট টু লাইন আবার বলেন আপু। আপু বুঝি নাই, আবার বলেন। আপু মনে রাগ করছে। আচ্ছা, লাস্ট 2 লাইন দেখি। This thou perceivest which makes thy love more strong. বাংলাটা কি আছে? এসব তুমি জানো, তাই তোমার ভালোবাসা আরো গভীর হচ্ছে আমার প্রতি। এখন চিন্তা করেন, একজন একটু বেশি বয়স্ক মানুষের সাথে যখন একটা কম বয়সী মেয়ের বিয়ে হয়, সে মেয়েটা তো জানে যে তার হাজবেন্ড তার আগে মৃত্যুবরণ করবে, জানে না? জি মৃত্যু কখন কার হবে এটা জানা যায় না, কিন্তু এটা তো ধরে নেওয়া যায় যেমনটা হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। জি ভাইয়া। তো এটাই বলতেছে, এসব তো তুমি জানো, তাই তোমার ভালোবাসা আমার প্রতি আরো গভীর হচ্ছে। এখন একজন মানুষ প্রচন্ড অসুস্থ, তার মৃত্যু হবে 72 ঘন্টা বা 48 ঘন্টা পরে, তার সাথে কেউ খারাপ ব্যবহার করবে আর? জি না। তাকে গভীরভাবে ভালোবাসবে না? না। জি এই কথাটাই বোঝাচ্ছে যে টু লাভ দ্যাট অয়েল হুইচ দাও মাস্ট লিভ আর অ্যালং এয়ার অ্যালং। তুমি এখন আরো গভীরভাবে ভালোবাসবে, কারণ জানো তুমি শীঘ্রই আমাকে হারাতে যাবে। টু লাভ দ্যাট ওয়েল, ভালোভাবে ভালোবাসতে, হুইচ দাও মাস্ট লিভ, যাকে তুমি ছেড়ে যাবে, ইরি লং, অল্প সময়ের মধ্যে। তাহলে এই লাস্ট 2টা লাইনে কি বোঝাচ্ছে? শেষে কবি এক সুন্দর উপলব্ধি প্রকাশ করছেন। তিনি বলেন তার প্রিয়জন এই সব চিত্রকল্প বা ইমাজারি গুলো বুঝতে পারে। সে জানে কবি বার্ধক্যে পৌঁছে গেছেন এবং শীঘ্রই চলে যাবেন, আর এ কারণেই তার ভালোবাসা আরো শক্তিশালী হচ্ছে। বলছে না, তার ভালোবাসা লাভটা তাকে স্ট্রং করে তুলতেছে। মানুষ সাধারণত বেশি ভালোবাসে সেই জিনিসকে যা জানে একদিন হারাতে হবে। তো সীমিত সময় প্রেমকে আরো গভীর ও মূল্যবান করে তোলে। কবিতার সমাপ্তি তাই মৃত্যুর দুঃখ নয়, বরং ভালোবাসার জয়ের বার্তা দেয়। ক্লিয়ার হয়েছে কবিতাটা? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই, এই লাইনটার অর্থ কি, এটা বুঝি নাই? ভাই একটা কোয়েশ্চেন। বলেন বলেন। কবিতাগুলা কি মুখস্থ করা লাগবে? এখন হচ্ছে যেগুলো ছোট ছোট কবিতা, এগুলো মুখস্থ করে ফেলা ভালো। বড় কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন মুখস্থ করা ভালো। যেমন এই কবিতার 10টা লাইন গুরুত্বপূর্ণ আছে। এই কবিতা থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, সেই প্রশ্নের ভিতরে উত্তরের মধ্যে এই কবিতার লাইনগুলো সবুজ কালি বা নীল কালি দিয়ে লিখতে হয়, যেটাকে কোটেশন বলে বা কোয়েটস বলে। আমরা মাঝে মাঝে এরকম কোয়েটস দেখি, আমাদের খুব ভালো লাগে। যেমন আমার একটা তৈরি করা কোয়েটস হচ্ছে, অর্জনে কষ্ট, সাফল্যে সুখ। এটা তো কোনো একটা কবিতার লাইনও হতে পারে, তখন এটা মুখস্থ করতে হবে, এটা ব্যাখ্যা করতে হতে পারে। বুঝেছেন? জি ভাইয়া। এই জন্য কবিতার লাইনগুলো কিছু কিছু মুখস্থ রাখতে হবে। যেমন আপনাদের পূর্বের সিলেবাসে একটা কবিতা ছিল উইলিয়াম শেক্সপিয়রের সনেট 18, ওই কবিতাটা আমার এখনো মুখস্থ আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা ছিল সেটার নাম। সেটা হচ্ছে 18 নাম্বার সনেট, আর সেটা পরিবর্তন করে আপনাদের দিয়েছে 73 নাম্বার সনেট। আমরা সনেট 18টাও পড়বো রিডিং স্কিলের জন্য। আপু কিছু বলতেছিলেন? ভাই ওই যে অ্যাজ আফটার সানসেট যা আছে ওইখানে কি ব্যবহার করছেন? কত নাম্বার লাইন? আচ্ছা, এই যে এজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, এই লাইনটা জি এখানে কি বলতেছে দেখেন, এখানে লেখা আছে যেখানে সূর্যাস্তের পর দিনের আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যায়। ফেডেথ মানে ধ্বংস হওয়া, এই সূর্যের আলোটা শেষ হয়ে যাওয়াটাই বোঝাচ্ছে। এজ মানে যেমন, আফটার সানসেট মানে সূর্যাস্তের না পর।
সিমিলি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ভাই এখানে সিমিলি। ও, আমি তো ফিগার অফ স্পিচে এখনো যাই নাই। হ্যাঁ, এখানে সিমিলের ব্যবহার আছে। শুধু এই জায়গায় কবিতাটা কি সিমিলের ব্যবহার পুরোটাই? এমনটা না। যেমন এখানে দেখেন, দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড, এখানে আমাদের কিসের ব্যবহার আছে? মেটাফোরের ব্যবহার আছে। তার মধ্যে খুঁজে পেতে বলছে একটা ঋতুকে। কোন ঋতুকে? অটাম অটাম। ঋতুকে। তাহলে এখানে তার জীবনটাকে অটাম ঋতুর সাথে তুলনা করে নাই? জি। তাহলে একটা তুলনা বুঝাইছে, মেটাফোরের ব্যবহার হয়েছে। তারপর আরো কি আছে দেখেন, ডেটের সামনে টি, টাইমের সামনে টি, এটা কি? এই দুইটা জিনিসকে কি বলে? আবার এখানে আছে দাওয়ের সামনে টি, অ্যালিটারেশন। অ্যালিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, যেটা হচ্ছে এলিটারেশন। ওকে, এরকম জি অনেক পাবেন, অসংখ্য আমরা পাবো। এই ফিগার অফ স্পিচ গুলো পড়বো হচ্ছে রিডিং স্কিল ক্লাসে। ওকে, জি তাহলে এখানে সুন্দর করে বাংলাগুলো সহ দিয়ে দেওয়া আছে, আবার প্রত্যেকটা লাইনগুলোকে ভাগ ভাগ করে বুঝিয়ে দেওয়া আছে, বিস্তারিত আলোচনা করা আছে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে মিল পাবেন। এরপরে যদি খেয়াল করেন, আমাদের এখানে ইংলিশ সামারিটা দেওয়া আছে খুবই সহজ বা মানে ওয়ার্ড দিয়ে। উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73 is one of his most famous sonnets that deals with the themes of old age, mortality and the power of love. In this sonnet the poet speaks directly to a beloved and describe himself as being in the final stage of life. জীবনের শেষ ধাপটাকে তিনি বর্ণনা করেছেন। কোনটা ওয়ার্ডের অর্থ জানেন না? আমাকে বলেন তো, এই যে আমরা এতটুকু পড়লাম। সহজ আছে একদম। তাহলে এটা সবটাই পড়বেন। এখানে কোয়ার্ট্রেন অনুযায়ী ভাগ করা আছে, তারপর এখানে কবিতার লাইন দিয়ে হচ্ছে ব্যাখ্যা করা আছে, তারপর হচ্ছে আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলা অ্যানালাইসিস একটা দেওয়া আছে, সামারি না, অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা দেখেন, আরো বিস্তারিত বর্ণনা পাবেন। শেক্সপিয়রের সনেট 73 মানব জীবনের বার্ধক্য, মৃত্যু সংকল্প, প্রেমের গভীরতা নিয়ে লেখা একটা চিরন্তন কবিতা। কবি এখানে তার প্রিয়জনকে সরাসরি সম্বোধন করেছেন, নিজের শরীর ও জীবনকে সময় ও প্রকৃতির চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতায় তিনটা প্রধান প্রতীক ব্যবহার করা হয়েছে: শরতের শুকনো গাছ, ওই যে পাতাহীন গাছ, দিনের সন্ধ্যা বা গৌধূলি সময়টা, আর নিভে যাওয়া আগুন। এই তিনটা ইমাজেরই সব থেকে বেশি ব্যবহার হয়েছে না এখানে? জি ওই যে তিনটা প্রধান প্রতীক, প্রতিটা চিত্রকল্প জীবনের ক্ষয়, বার্ধক্য, মৃত্যুর ঘনিষ্ঠতা বোঝায়। তবে শেষের দিকে কবি একটা আশাব্যঞ্জক বার্তা দেন, যে কোনো মৃত্যু ও ক্ষয়পূর্ণ জীবনেও প্রেমের শক্তি স্থায়ী এবং আরো গভীর হয়। প্রথম চিত্র, শরতের শুকনো গাছ বা পাতাহীন গাছ। কবিতার শুরুতে কবি বলেন, দ্যাট টাইম অফ ইয়ার thou mayest in me behold, when yellow leaves or none or few do hang upon those barks which shake against the cold. এখানে কবি নিজের জীবনকে শরতের দিকে এগিয়ে চলা গাছের সঙ্গে তুলনা করেছেন। গাছের ডালে খুব কম হলুদ পাতা থাকে বা একেবারে থাকে না, ঠান্ডা বাতাসে ডালগুলো কাঁপে। গাছের নিচে এই চিত্র মানুষের শরীরের দুর্বলতা, জীবনের ক্ষয় এবং যৌবনের শেষ প্রান্তকে প্রতিফলিত করে। কবি বোঝাতে চাইছেন যে তার জীবনের প্রাণ শক্তি কমে গেছে, তার শরীর দুর্বল ও মৃত্যু ক্রমশ কাছে আসতেছে। Where ruined chairs where laid the sweet bird song, আরো গভীরভাবে যোগ করে ফাঁকা ডালগুলোকে তিনি ভাঙ্গা গির্জার কোরের আসনের সঙ্গে তুলনা করেছেন। এখানে এক সময় পাখিরা গান গাইতো, এখানে কোরাস বা গান যৌবনের আনন্দ শক্তির প্রতীক। সেই একই আনন্দ নিঃশেষ হয়েছে, যা জীবনের শূন্যতা এবং ক্ষয়কে প্রকাশ করে। কবি বলেছেন, এক সময় তার জীবন যেমন আনন্দে বা পূর্ণ আনন্দে ভরা ছিল, এখন সেটি ফাঁকা ও নীরব হয়ে গেছে। এই প্রথম চিত্রে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কবি নিজেকে শরতের গাছের মতো বার্ধক্যপূর্ণ ও জীবনের শেষ প্রান্তে অবস্থান করেছেন। আরো ডিটেইলস দেওয়া আছে না? জি ভাইয়া। এরপর দ্বিতীয় চিত্রে কবি জীবনকে দিনের সন্ধ্যার সঙ্গে তুলনা করেছেন। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে as after sunset fadeth in the west. তিনি বলেছেন যে সূর্য পশ্চিমে অস্ত যায় এবং আলো ধীরে ধীরে মিলিয়ে যায়, তেমনি তার জীবনও মিলিয়ে যাচ্ছে। সকাল ও দুপুর যৌবনের প্রতীক, সন্ধ্যা হলো বার্ধক্য।
এখানে একটু পরিবর্তন করে নিতে পারেন। সকাল হচ্ছে শৈশবের প্রতীক, দুপুর হচ্ছে যৌবনের প্রতীক, সন্ধ্যা হচ্ছে বার্ধক্যের প্রতীক। এখানে টুইলাইট মানে সেই ক্ষণস্থায়ী সময় যখন দিনটা শেষের পথে। হুইচ বাই এন্ড বাই ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। এখানে রাতকে মৃত্যু বলা হয়েছে, কারণ রাত আসে এবং সব আলোকে ঢেকে দেয়। যেমন মৃত্যু জীবনকে চির বিশ্রামে নিয়ে যায়। কবি এই অংশে বার্ধক্য ও মৃত্যুর অনিবার্যতার কথা বলেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে তার জীবন এখন শেষ পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই মৃত্যু আসবে। টুইলাইট এবং নাইট এর চিত্রকল্প পড়াকালে আমরা যারা পাঠক আছি, এই পাঠক অনুভব করে সময়ের ধীর গতি, জীবনের সংক্ষিপ্ততা এবং মৃত্যুর অবশ্যম্ভাবিতা। তৃতীয় চিত্র, লাস্ট চিত্র, নিভে যাওয়া আগুন। তৃতীয় চিত্রে কবি জীবনকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়ুথ ডোথ লাই। আগুন এখনো জ্বলছে, কিন্তু তার যৌবনের ছাইয়ের উপর সামান্য টিকে আছে। আগুনের শক্তি ও প্রাণ শক্তির প্রতীক। আগুন শক্তি ও প্রাণ শক্তির প্রতীক। আগুনের এই ক্ষীণ জ্বালা কবির বার্ধক্য ও জীবন শক্তির দুর্বলতাকে বোঝায়। আগুন যেমন কাঠ খেয়ে খেয়ে নিভে যায়, তেমনি জীবন ও সময় ও অভিজ্ঞতার মধ্য দিয়ে নিঃশেষ হচ্ছে। As the death bed whereon it must expire, consumed with that which it was nourished by. আগুন যে কাঠ খেয়ে জ্বলেছিল, সেই কাঠই শেষ পর্যন্ত আগুনকে নিভিয়ে দেয়। একইভাবে জীবন যে শক্তি ও সময়ের মাধ্যমে টিকে আছে, সেই শক্তি তার মৃত্যু নিশ্চিত করে। এটি জীবনের দার্শনিক বাস্তবতা। যা মানুষকে বাঁচায়, সেটি একদিন তার শেষ ঘটায়। এই চিত্রটি আগের দুইটা চিত্রের চেয়ে একটু তীব্র ও শক্তিশালী। আগুন নিভে যাওয়ার দৃশ্য মৃত্যুকে আরো বাস্তব ভাবে দেখায়। লাস্ট দুইটা লাইন, প্রেম ও মৃত্যুর উপলব্ধি। শেষের লাইনগুলোতে কবি প্রেমের গভীরতা নিয়ে চিন্তা করেন। দিস দাও প্রিরিসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট অয়েল হুইচ দাও মাস্ট লিভ এরা লং। কবির প্রিয়জন তার বার্ধক্য ও মৃত্যুর কাছাকাছি থাকাটা বোঝে, তবে এটি প্রেমকে দুর্বল করে না, বরং প্রেমকে আরো শক্তিশালী করে। মানুষ সাধারণত সেই জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে যা জানে সীমিত সময়ের মধ্যে হারিয়ে যাবে। মৃত্যুর ছায়া প্রেমকে আরো মূল্যবান ও গভীর করে তোলে। শেক্সপিয়র এই অংশে দেখিয়েছে যে জীবন ক্ষণস্থায়ী হলেও সত্যিকারের ভালোবাসাটা স্থায়ী। তো সনেট 73 বা সনেট 73 মানব জীবনের বার্ধক্য, মৃত্যু সংকল্প এবং প্রেমের গভীরতা সম্পর্কে এক চিরন্তন কবিতা। শরতের শুকনো গাছ, দিনের সন্ধ্যা, নিভে যাওয়া আগুন, এই তিনটা প্রতীক কবির জীবন ও মৃত্যুর প্রতিচ্ছবি। কবি দেখিয়েছেন যে সময় যতই ক্ষয় করে, জীবন ততই ক্ষীণ হয়ে আসুক। প্রেমের শক্তি তার চেয়ে আরো স্থায়ী হয়। মৃত্যুর কাছাকাছি থাকা প্রেমকে আরো গভীর ও মূল্যবান করে তোলে। এইভাবে কবিতা শুধুই বিষণ্ণ নয়, এটি প্রেমের জয়ের বার্তাও বহন করে। শেক্সপিয়রের এই সনেট মানব জীবনের বাস্তবতা ও ভালোবাসার স্থায়িত্বকে একসাথে তুলে ধরে, যা এটিকে চিরস্মরণীয় ও শিক্ষণীয় করে তোলে। বুঝেছেন? এখন জি ভাইয়া। ফাইনালি আপনাদের একটা কথা বলি। ভাইয়া এতক্ষণ তো ভালোবাসা, লাভ যা কিছু বুঝেছেন, তার প্রেমিকা চিন্তা করেছেন, তাই না? জি কিন্তু এই কবিতাটা বুঝাচ্ছে তার বন্ধুকে। আমরা দেখেছিলাম না 1 থেকে 126 নাম্বার সনেট পর্যন্ত তার বন্ধুকে ডেডিকেটেড করে লেখা। জি এই কবিতাটা তার জি বন্ধুকে, ভাইয়া যে তুমি যদি বিয়ে করো তাহলে তোমার জীবনটা এরকম হবে, মৃত্যুর সময় তোমার প্রেমিকা, তোমার ভালোবাসার মানুষ আরো অনেক কাছাকাছি আসবে। কিন্তু কবি এখানে নিজের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ওকে, জি এরপরে দেখেন ইম্পর্টেন্ট কোটেশন আছে। এই কোটেশনে থাকা এখানে 10টা লাইন আছে, 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা লাইন একদম ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে এবং এই লাইনগুলোর ব্যাখ্যা করে দেওয়া আছে। একই জিনিস বারবার আলোচনা করেছি কেন? যাতে আপনারা বারবার একই জিনিস পড়তে পড়তে সেটা এখানেই পড়া হয়ে যায়। ক্লিয়ার? জি বুঝতে পারছি। জি আরেকটা কথা, কেন আমি আজকে জি স্ক্রিনে ভাইয়া ক্লাস, কেন স্ক্রিনে ক্লাস নিচ্ছি? আমি তো বোর্ডে নিতাম, প্রথম ক্লাস বোর্ডে ছিল না। জি এখন ভাইয়া জি বলেন আপু। আপু বলেন, কি যেন বলতেছিলেন?
কেউ কিছু বলে না আর। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে কবিতাটা আমরা পড়লাম, কি শিখলাম কবিতা থেকে? প্রেম করতে, প্রেমিকার সাথে ঘুরে বেড়াইতে, জি না। জীবনের মূল্য শিখলাম আমরা, জীবনটাতে কিভাবে কি হয় সেটা বুঝলাম। আচ্ছা, ওপারের ভাবনায় বলছেন বন্ধুটা ছেলে না মেয়ে। ব্যাপার হচ্ছে এখানে বন্ধুটা হচ্ছে বিলাভেট বলা হয়েছে, প্রেমিকা বলা হয়েছে। এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, কিন্তু সনেট 18 বলেন বা এই কবিতাগুলো তার বন্ধুকে উল্লেখ করে লেখা হয়েছে। আমরা এই নোটটার শুরুতেই দেখেছিলাম, আমি জানি না আপনারা ভালোভাবে পড়েছেন কিনা, আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম সনেটের মধ্যে। এই যে এখানে দেখেন, হেনরি জি রিডসলে, হেনরি রিডসলেকে উৎসর্গ করেন এই কবিতাগুলো। বুঝেছেন? জি। জি ভাইয়া। তাহলে এখন আপনাদের কাজ কি হবে? আপনাদের বাড়ির কাজ থাকবে এই কবিতাটা ভালোভাবে প্রয়োজনে আরেকবার ক্লাসটা করা। বাড়ির কাজ থাকবে কি ফ্যাক্টসটা সম্পূর্ণ পড়বেন, পড়ে লিখবেন বিষয়গুলো। তারপর হচ্ছে এই কবিতাটার ওয়ার্ড মিনিং গুলো ভেঙে ভেঙে দেওয়া আছে না, জি ভাইয়া। নিজে পড়বেন, পড়ে না দেখে লিখবেন। তারপর হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে ইংলিশ সামারিটা সম্পূর্ণটাই ভালোভাবে পড়বেন এবং লিখবেন, এবং বাংলা অ্যানালাইসিসটা পড়বেন এবং লিখবেন, খাতায় লিখবেন, কি বুঝলেন আপনি সেটা লিখবেন। এবং ফাইনালি আমরা ইম্পর্টেন্ট কোটেশন, এই কয়েকটা জিনিস আমাদের হোমওয়ার্ক থাকবে। ইম্পর্টেন্ট কোটেশন, বাংলা অ্যানালাইসিস, ইংলিশ সামারি, আর কি ফ্যাক্টস, ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং, এই পর্যন্ত। ভোকাবুলারি, আর হচ্ছে কি ফ্যাক্টস গুলো। তাহলে কয়টা জিনিস? কি ফ্যাক্টস একটা, ওয়ার্ড মিনিং একটা, দুইটা, ইংলিশ সামারি, বাংলা অ্যানালাইসিস, আর হচ্ছে ইম্পর্টেন্ট কোটেশন। এই 5টা জিনিস আপনাদের বাড়ির কাজ থাকবে। ক্লিয়ার? মানে কবিতা লিখবো না? না, কবিতাটা লেখার দরকার নেই, ওই যে 10টা লাইন ইম্পর্টেন্ট কোটেশনে আছে না, ওইখান থেকে তো হয়ে যাচ্ছে। কবিতা থেকে শুধু ওয়ার্ড মিনিং বের করবো? কারণ আপনি যদি ওয়ার্ড গুলো সবগুলোই আপনার জানা থাকে তাহলে কবিতাটার আর দরকার আছে? জি বুঝছি। আর আপনাদের বইয়ের কাজ শুরু হচ্ছে, আশা করি খুব দ্রুত ডিসেম্বরের মধ্যে বইটা পেয়ে যাবেন। ফিগার অফ স্পিচটা আলাদা করে দেন নাই? এটা লাগবে রিডিং না? স্কিলের জন্য লাগবে, রিডিং স্কিলে পড়বো আমরা এখন। ও আচ্ছা। এটা রিডিং স্কিল আছে, রিডিং স্কিলের জন্য আমাদের থিম পড়তে হবে, তারপর থিমগুলো বিস্তারিত পড়তে হবে, সামারিটা ওখানে আবার পড়তে হয়। তারপর হচ্ছে এই যে কবিতাটা সনেট 73 এজ আ সনেট, এটা সনেট কিনা, অথবা হচ্ছে জেনেরিক ফর্ম একটা টার্ম আছে। তারপর হচ্ছে যে ফিগার অফ স্পিচ, টোন এন্ড মুড, অথার্স পজিশন বা হচ্ছে পয়েটস পজিশন, তারপর হচ্ছে আমাদের আছে অ্যাটিটিউড, তারপর হচ্ছে আর কি রাইম স্কিম, স্কেনেশন, এগুলো এখন আমরা পরবর্তী ক্লাসে শিখব। ওকে? জি কিন্তু ভাইয়া। আমার কথা ভাইয়া। হচ্ছে আপনারা কেন 20 জন 22 জন ক্লাস করতেছেন? আপনারা কি আপনাদের বন্ধুদের জানান না? কি জানান নাই? জি জানিয়েছি। অনেক তো জানাই। ভর্তি হতে চায় না নাকি? জি। সমস্যা নাই। স্বল্প মূল্য থেকে তাচ্ছিল্য করে। আচ্ছা, জোর করে তো কাউকে নিয়ে আসা যাবে না, যাবে? কিন্তু জি। কেউ যদি এরকম স্পেশাল ভালো ভালো ক্লাসগুলো মিস করতে চায়, করুক। আপনারা যারা ভর্তি হয়েছেন আপনাদের কোনো আফসোস আছে যে এখানে ভর্তি জি হয়ে না। ভুল করে? না ভাইয়া। তোমার কাছ থেকে শুনতে চাই। জি না এভাবে ভাইয়া। সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই যে 2টা ক্লাস আপনারা করলেন, 3টা ক্লাস করছেন, মেইনলি 2টা ক্লাস বলা যায়। প্রথম ক্লাসটা সিলেবাস আলোচনা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল। তাহলে এই 2টা ক্লাস করে আপনাদের অনুভূতি কি? অনুভূতি ফ্যান্টাস্টিক। তো এখন হচ্ছে যে যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে পোস্ট করে জানাতে পারেন যে আজকের ক্লাসটা কেমন ছিল।
এবং সবার হোমওয়ার্ক আমি পেতে চাই। আমি পরের দিন ক্লাসে, নেক্সট ক্লাসে কিন্তু আজকে শুরুতে যেমন ধরেছি এইভাবে কিন্তু ধরবো। কোন নেক্সট লাইনটা ক্লাস কি দিয়েছে পরশুদিন ভাইয়া? পরশুদিন ক্লাস রুটিনে দেখতে হবে আমার ক্লাস আছে কিনা। যদি অন্য ভাইয়ার ক্লাস থাকে তাহলে অন্য ভাইয়া নিবে। যেমন আপনাদের এখনো এক ভাইয়ার সাথে পরিচিত হওয়া বাকি আছে, হাসনাত ভাইয়া, হাসনাত জাহিদ ভাইয়া, জি ওনার ক্লাস পাবেন। যে তারপর বলছে জেপি ভাই। ভাইয়ার ক্লাস আরো পাবেন। আমি একটু দেখি যে আমার ক্লাস কবে আছে। এরপর আমি হচ্ছে আপনাদের পোয়েট্রি নিব, আর রিডিং স্কিলের পার্ট সি এর সিন পোয়েম গুলো পড়াবো, ঠিক আছে? জি ভাইয়া। কে হচ্ছে 29 তারিখ না? জি 30 তারিখে আপনাদের ক্লাস আছে জেপি ভাইয়ার। ও না, 30 তারিখ তো ক্লাস নাই। 31 তারিখে ঝাক্কাস একটা ক্লাস পাবেন জাহিদ ভাইয়ার, শুক্রবারে। জি জাহিদ আচ্ছা। ভাইয়ার ক্লাস করলে বুঝবেন যে আসলে ক্লাস কাকে বলে। উনি এত মজা করে পড়ায়। গান শুনতে যাবেন? হ্যাঁ, বলে দিলাম একটা সিক্রেট। জি আচ্ছা। তাহলে আজকে শেষ করি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এইটার স্ক্রিনশট নিব? হ্যাঁ, চাইলে নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে পোস্ট করতে পারেন আজকের ক্লাস কেমন লেগেছে। জি ঠিক আছে। তো তাহলে শেষ করি আজকে। কারো কোনো প্রশ্ন আছে মনে? জি না না, ভাইয়া। আমাদের হোমওয়ার্কটা আরেকবার একটু বলবেন কষ্ট করে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে প্রথমত কি ফ্যাক্টস, তারপর জি হচ্ছে ওয়ার্ড মিনিং, এরপর হচ্ছে জি ইংলিশ সামারি, বাংলা জি অ্যানালাইসিস, আর হচ্ছে জি কোটেশন। এই জি 5টা। আচ্ছা ঠিক আছে। সবার হোমওয়ার্ক দেখতে চাই, সবাই পোস্ট করবেন, আমাকে মেনশন করে দিবেন, পোস্টের মধ্যে ক্যাপশনে মেনশন করে দিবেন। যদি জি ভাই করছিলাম। যদি পোস্টে মেনশন করতে না পারেন তাহলে কমেন্টে মেনশন করে দিবেন। ওকে? আর আপনাদের ঠিক আছে ভাই। বন্ধুদের এখনো জানাইতে পারেন, ক্লাসগুলো করতেছেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তাদের সাথে। অন্তত তাদের বলতে পারেন 2-1টা ক্লাস করে দেখ, যদি ভালো লাগে তাহলে ভর্তি হবে। ঠিক আছে? জি ঠিক আছে। আর ক্লাসগুলো তো আমরা বলছি যে এই 31 তারিখ পর্যন্ত ফ্রি হবে। এরপরে কিন্তু আর যারা ভর্তি হয় নাই তারা কিন্তু বললেও দেখতে পাবে না। জি ওকে? তো ঠিক ঠিক আছে। আছে, আমি ক্লাসটা ইউটিউবে আপলোড করে আপনাদের লিংকটা দিয়ে দিব। জি আচ্ছা। আজকে এই পর্যন্তই, টাটা। প্লাস আমাদের তো রিপোর্ট আছে, নোটিফিকেশন আসে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা।